আম আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আ বাংলাদেশে যদিও এখন দুপুর ৩টা, বাট আ ইউরোপের টাইম অনুযায়ী এখন হচ্ছে ৭ সকাল। সো সবাইকে গুড মর্নিং। আ আজকে আমাদের লাইভ আপনারা সবাই জানেন। আ ইতালি নিয়ে হচ্ছে আজকে আমরা আ জানবো খুঁটিনাটি অনেক কিছু। বাংলাদেশ থেকে যারা কিনা এপ্লাই করতে চান অর ইউরোপ থেকে যারা কিনা হচ্ছে এপ্লাই করতে চান অথবা বাংলাদেশের বাইরে থেকে যারা কিনা এপ্লাই করতে চান, তাদের জন্য আজকের এই লাইভটা হতে যাচ্ছে খুবই আ ফ্রুটফুল একটা লাইভ এবং হচ্ছে ইনফরমেটিভ একটা লাইভ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো যারাই কিনা আমাদেরকে দেখছেন, আ কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আই হোপ শোনা যাচ্ছে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ইয়া, গ্রেট। সো আবারও শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনারা সবাই জানেন, আজকে আমাদের হচ্ছে আ ইটালি নিয়ে লাইভ সেশন। সো ইটালিতে ব্যাচেলর, আ মাস্টার্স, ইভেন যারা কিনা পিএইচডি প্রোগ্রামে আসতে চান, তাদের আ সবার জন্যই একটা ইনফরমেটিভ লাইভ হতে যাচ্ছে আজকের এই লাইভ। সো যারা আমাদেরকে দেখছেন, আম কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যে কোয়েশ্চেন গুলো আছে, আ সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এগুলোর হচ্ছে আ আনসার করব ইনশাআল্লাহ। সো ইতালি নিয়ে যদি বলি, আ আ নাম আসলে সবাই জানি। ইতালির নাম শুনি নাই এমন আসলে লোকজন পাওয়া খুবই দুষ্কর। এবং এডুকেশন এর দিক থেকে, আ কোয়ালিটি এডুকেশন এর দিক থেকে ইতালির অনেক সুনাম আছে। নামকরা বা রিনাউন্ড কিছু ইউনিভার্সিটি আ ইতালিতে আছে। সো আপনারা যারা কিনা ইন্টারেস্টেড, সেটা ব্যাচেলর প্রোগ্রাম হতে পারে, সেটা মাস্টার্স প্রোগ্রাম হতে পারে, পিএইচডি প্রোগ্রাম হতে পারে। আপনারা যারা কিনা ইন্টারেস্টেড, তাদের জন্য এই লাইভটি আ খুবই সিগনিফিক্যান্ট একটা লাইভ হতে যাচ্ছে এবং আপনাদের যাদের কিনা কোয়েশ্চেন আছে, আ আমাদের কমেন্ট বক্সে কোয়েশ্চেন গুলো করবেন ইনশাআল্লাহ। আমরা ওয়ান বাই ওয়ান সেই কোয়েশ্চেন এর আনসার গুলো করব। সো আম আজকে আমাদের লাইভ সেশনে আম আমাদের গেস্ট হচ্ছে ফারহান ভুঁইয়া। ফারহান হচ্ছে আ রিসেন্টলি ইতালিতে এসেছে। আ ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সে মাস্টার্স প্রোগ্রামে। সো আমরা হচ্ছে ডিরেক্ট আ আমাদের লাইভ শুরু করতে যাচ্ছি। সো আপনারা যারা কিনা আমাদেরকে দেখছেন, আ যেকোনো ধরনের কোয়েশ্চেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। গ্রেট। আম সম্পর্কে বলে রাখি, ফারহান হচ্ছে আমার ভাইগনা। সো সে অনুযায়ী আমাদের মামা ভাগ্নার একটা লাইভ, এবং আমি আশা করছি খুব জম্পেশ একটা লাইভ হবে ইনশাআল্লাহ। গ্রেট। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। ভালো আছেন? সালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছো মামা তুমি? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাখছে। অনেক ভালো তুমি তো রাখছে। একদম তুমি তো একদম জ্যাকেট-ট্যাকেট পরে পুরো বাসার ভিতরে রেডি। ঠান্ডা অনেক বেশি? হ্যাঁ, মোটামুটি ঠান্ডা আছে। ২-৩ দিন একটু ঠান্ডা বেশি পড়তেছে। আজকে আচ্ছা। লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে সকালে উইঠা দেখি, চোখ খুলে দেখি 0। ও বাবা! দেখবা ফিলস লাইক মাইনাসে চলে গেছে। ওইটা ওখানের ওয়াইন্ডটা অনেক স্ট্রং। আপনার বাসের স্টেশনের সাইনবোর্ডে দিয়ে রাখে যে হ্যাঁ, একটু সবাই সতর্ক থাকবেন। যে রাইট, ওয়াইন্ডটা রাইট, একটু স্ট্রং বেশি। রাইট। এখন বলো মামা, তোমার কেমন লাগতেছে? এই বাংলাদেশ থেকে বের হয়ে ডিফারেন্ট একটা ওয়েদার, ডিফারেন্ট একটা কালচারের ভিতরে তুমি আসছো। কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাকে মানে ইউরোপ আর ইতালি নিরাশ করে নাই। মোটামুটি আমার কয়েকটা পার্সোনাল এক্সপেরিয়েন্সেই বলতেছি যে অনেক কিছুই আমি দেখতেছি যে বলব না আকাশ পাতাল পার্থক্য কিন্তু অনেক কিছুই চেঞ্জ জীবনযাত্রার মান থেকে শুরু করে আপনার পড়ালেখা তারপরে এখানে চলাফেরা সবকিছুই চেঞ্জ এই আর কি। রাইট। ওকে। আ মামা, তোমার ব্যাপারে আমরা একটু জানতে চাই।
তুমি আসলে আহ, বাংলাদেশে কোথায় পড়াশোনা করছো, দেন হচ্ছে তোমার এই ইতালির জার্নি, এই যে আজকে তুমি আমাদের সঙ্গে লাইভে, এটা একটা শর্ট একটা ডেসক্রিপশন প্লিজ। আমি সবাইকে আসসালামু আলাইকুম যারা আমাদের লাইভ দেখতেছে। আহ, সবাইকে অভিনন্দন লাইভে আসার জন্য। আমি বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিউবিটি থেকে 2021 সালে। আহ, এরপর আমার থিসিসটা দিতে একটু দেরি হয়েছে, কিন্তু আমার কোর্স কমপ্লিট শেষ 21-এ। আমার থিসিস সুপারভাইজার উনিও উচ্চশিক্ষার জন্য চলে গিয়েছিল, এই জন্য হচ্ছে আমার থিসিসটা একটু কমপ্লিট করতে দেরি হয়েছে। তো আমি থিসিসটা কমপ্লিট করি 2022-এ। এরপর আলহামদুলিল্লাহ আমি আমার কোর্স কমপ্লিট করে আমি আলহামদুলিল্লাহ একটা সফটওয়্যার ফার্মে ঢুকি। ওইখানে কিছু বছর কাজ করে কিছু এক্সপিরিয়েন্স হয়। এরপর আমি অন্য একটা বিজনেস রিলেটেড ফার্মে ঢুকি, ওইখানেও আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একটু হায়ার স্টাডি করব, হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে। এরপর আমি সাব্বির মামার সাথে আলোচনা করা শুরু করলাম, যেহেতু উনি ওই যে ফ্যামিলি কোটা বলতে গেলে, যে একদম আমার আপন ছোট মামার ফ্রেন্ড, উনিও একদম মামার মতোই। তো ওনার সাথে বিস্তারিত আলোচনা শুরু করলাম। এরপর আমি আইএলটিএস প্রস্তুতি নেওয়া শুরু করলাম। মোটামুটি আইএলটিএস এসকোর্টের সাথে আমার দীর্ঘদিনের একটা চেনা জানা। তো আইএলটিএস করা শুরু করলাম, সাব্বির মামা অনেক হেল্প করলো। আইএলটিএস থেকে শুরু করে লিসেনিং মডিউল থেকে শুরু করে স্পিকিং মডিউল, রাইটিং সেকশন সব। তো আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই। আমার স্কোরটা বলবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ব্যান্ডে নো ব্যান্ড লেস দেন 6। তো আলহামদুলিল্লাহ আমি আইএলটিএস এর রেজাল্টটা পাই। তারপর আমি ডেনমার্ক মামার সাথে মিলে ডেনমার্ক আহ, বিস্তারিত নিয়ে আলোচনা করি। এরপর অফার লেটারও পাই আলহামদুলিল্লাহ আলবর্গ ইউনিভার্সিটি থেকে, এলবর্গ। তো কিছু পার্সোনাল কারণে হচ্ছে আর ডেনমার্কটা একটু চুজ করা হয় নাই। এরপর হচ্ছে আমি মামার সাথে ইতালি নিয়ে একটু বিস্তারিত আলোচনা শুরু করি। তো আলোচনা করতে করতে তো উনি গাইডলাইন্সে ওনার পথে যেভাবে বলছে ওইভাবে গিয়েই আলহামদুলিল্লাহ আজকে আমি ইতালির ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সে সফটওয়্যার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স করতেছি আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, এই আপনারা দেখতেছেন আজকে আমি এখানে বসে আছি, কিন্তু আমি আমার ইতালির প্রসেসটা শুরু করছিলাম 2024-এর অক্টোবর থেকে। দীর্ঘদিনের একটা জার্নি ছিল। বলবো না সহজ ছিল, আবার বলবো না অত কঠিনই ছিল। কিন্তু আপনার ইতালির ইন্টারভিউ হয় না। কিন্তু যে ডকুমেন্টস গুলা আপনার জমা দেয়া লাগে, ওই ডকুমেন্টস গুলা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার জন্য বিষয়টা হেক্টিক হইতে পারে। আপনার ডকুমেন্টস রাইট, এই ডকুমেন্টস গেদার করা, ওই ডকুমেন্টস গেদার করা। সো ওভারঅল রাইট, ভালো এক্সপেরিয়েন্স, রাইট, ভালো। গ্রেট। হ্যাঁ, আমরা ডকুমেন্টের ব্যাপারটাতে আসবো। তুমি খুবই ভাইটাল একটা পয়েন্ট তুলে ধরছো। আম, ইতালিতে কেন মামা? তুমি তো ডেনমার্ক থেকে অফার লেটার পাইছিলা, তারপরে তুমি আহ, ইতালির দিকেই আসলে কেন তুমি ডিসিশনটা নিলা? ইতালির থেকে ডিসিশনটা নিলাম মামা, মানে এটা সবার পার্সোনাল ব্যাপার, সবাই কে কোন পার্সপেক্টিভে দেবে। কিন্তু আমার আমি একটু তুলনা করছি। ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওয়ার্ল্ড রিনোয়েন্ড ইউনিভার্সিটি গুলা ইতালিতে, ওদের ওয়ার্ল্ড বেস্ট কারিকুলাম। আর হচ্ছে সবচেয়ে বড় যেটা জিনিস, আমরা আমরা বাঙালি আমরা চাই একটু কম 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 তেলে একটু মাছটা যেন ভালো ভাজা হয়। সো অফকোর্স। ইতালি ইজ আ গুড অপরচুনিটি ফর এভরিওয়ান। কারণ এখানে আপনার স্কলারশিপ, অনেক স্কলারশিপ আছে। স্কলারশিপ থেকে শুরু করে আপনার টিউশন ফিও যদি ধরেন না, আপনি অন্যান্য কান্ট্রি থেকে ইতালির টিউশন ফি কিছুই না। তারপর এখানে আপনার স্টুডেন্টদের জন্য আপনার যে সুযোগ সুবিধা দিয়ে রাখছে, আমার মনে হয় না আপনার ইউরো অন্য আমেরিকা, কানাডাতে এত বড় সুযোগ দিয়ে রাখছে। আ ট্রু। এখানে আমি নরমাল একটা এক্সাম্পল দিই। এখানে স্টুডেন্টদের জন্য ১ বছরের একটা বাস পাস কিনতে হয়। ওইটা হচ্ছে প্রতি মাসের আ থেকে ১.৫ গুণ। প্রতি মাসের একটা যে খরচ আসে রেগুলার, ওইটা থেকে ১.৫ গুণ, কিন্তু ১ বছরের স্টুডেন্টদের জন্য।
আচ্ছা, ওটা হচ্ছে আপনার মেট্রোপলিটন এরিয়ার মধ্যে সম্পূর্ণ ফ্রি ১ বছরের মধ্যে যদি পাসটা কিনে। আচ্ছা, আর অন্যান্য আচ্ছা। সুযোগ সুবিধা তো আছেই। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আরকি। না, অফ কোর্স, ভেরি গুড। আম আমি ২-১ টা হচ্ছে কমেন্ট নিয়ে আসি। তারপরে হচ্ছে আমরা আবার হ্যাঁ, ক্লিয়ার শুনছি। জাহিন আবরার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সোহাইবুদ্দিন, ইতালিতে শীত কেমন? দেখেই তো বোঝা যাচ্ছে। তবে আ তবে এক এ এ শীতটা হচ্ছে কি আপনার সহনযোগ্য। মানে আপনার হ্যাঁ, আমি জানি না ডেনমার্কে কেমন পড়ে। কিন্তু হুম, আমি যে সিটিতে আছি এই সিটিতে কখনো স্নো পড়ে না। কিন্তু একটু ও একটু ঠান্ডা একটু লাগবেই। কারণ ইতালি তো। একটু রাইট, পাহাড়ি এলাকা, একটু একটু রাইট, স্ট্রং ওয়াইন্ড হবে। কিন্তু রাইট, সহনযোগ্য। রাইট, গ্রেট। আ চলে আসছে এক্সপেক্টেড কমেন্ট। গুড টু সি গুড both টু of you. সি। আচ্ছা। কামাল হচ্ছে আমার ফ্রেন্ড এবং হচ্ছে ফারহানের আমার আ মামা। হ্যাঁ। সো থ্যাংক ইউ কামাল ফর ইউর কমেন্ট। আ তোমার আরেকজন চলে আসছে। তাহলে আমি তো নানা। মানে আমার আব্বা এটা। সো সেই হিসাবে ও এখন তোমার নানা আসসালামু বলতে আলাইকুম। আসসালামু আলাইকুম নানাকে। ওকে। আশরাফুল ইসলাম, ইউ বেস্ট। হ্যাঁ, অফ কোর্স ইউ বরাবরের মতোই সবসময়ই বেস্ট। অবশ্যই, গ্রেট। অবশ্যই, অবশ্যই। আচ্ছা। মামা তাহলে হচ্ছে আ তুমি হচ্ছে সুযোগ সুবিধার কথাগুলো বললা। এখন হুম। আ বিষয়টা হচ্ছে যে আ তুমি একটু আগে মেনশন করছো। ডকুমেন্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা যদি সেভাবে করে হচ্ছে এরেঞ্জ করতে পারি তাহলে আ আমাদের এই হেক্টিক জার্নিটা আমরা খুব ইজিলি হচ্ছে স্মুথলি আমরা পার হয়ে যেতে পারি। সো ফার্স্ট অফ অল আমি বলব যে তুমি আ ইউনিভার্সিটি আসলে কিভাবে তুমি সিলেকশন এর দিকে নিয়ে আসছো এবং কেন নিয়ে আসছো? সেকেন্ডলি আমি বলব যে তোমার এপ্লাই করার সময় তুমি কোন বিষয়গুলো মাথায় রাখছো? বা ফর এক্সাম্পল আমরা যদি পুরো একটা কমিউনিটি চিন্তা করি, আমরা আসলে কিভাবে ডকুমেন্ট গুলো এরেঞ্জ করলাম? কোন ডকুমেন্ট কিছু ভেরিফিকেশন এর একটা ব্যাপার আছে। তুমি এই বিষয়গুলো ক্লিয়ার করবা। সো এবং এটার সাথে কিছু খরচাদির বিষয় তো যুক্ত। সো তুমি তোমার মতো করে আরকি আমরা যেভাবে করে জার্নিটা শেষ করছি, সেইভাবে করে আরকি তুমি প্রসেসটা বলো আরকি আমাদের সবার জন্য। ১ম এ ইউনিভার্সিটি সিলেকশন যেটা, ওটা হচ্ছে আ প্রত্যেকটা তো আপনি আ অন্যান্য এজেন্সি কি করে? আপনাকে একটা ধুমধাম সাবজেক্ট ধরায় দিয়ে দেয়। কিন্তু আপনি এখানে আপনার যখন ইনশাআল্লাহ ভিসা-টিসা হবে এখানে পড়তে আসলে, আপনি তো পড়ছেন একটা কিন্তু এখানে আপনার হইতেছে আরেকটা। এমনটা না, এম হচ্ছে প্রত্যেকটা আমরা সবাই শিক্ষিত মোটামুটি। প্রত্যেকটা কোর্সে হচ্ছে আপনার প্রত্যেকটা কোর্সের ওভারভিউ দেয়া থাকে এবং কোর্সের ডেসক্রিপশন দেয়া থাকে। যেমন আমার সাবজেক্ট যেটা, এখানে আমি দেখছি আমার বিএসসি রিলেটেড কিছু আছে নাকি। তারপর হচ্ছে আমার জব রিলেটেড কিছু আছে নাকি। আমি দেখলাম আমি এভাবে সাবজেক্ট খুঁজছি। যে আমার বিএসসি তে কিভাবে পড়ছি আমি, আর আমার এখানে যে মাস্টার্স করব এই সাবজেক্টটাতে কি পড়াবে এবং ওরা কোন কারিকুলামে পড়াবে এবং ওরা হচ্ছে আপনার কি সাবজেক্ট হচ্ছে আপনার কমপ্লিট করবে এবং কি সাবজেক্ট হচ্ছে কমপ্লিট করার ইচ্ছা আছে এবং অপশনাল কিছু আছে। তারপর মেইন প্রায়োরিটি কিছু কোর্স আছে। তো এগুলা আমি হিসাব করলাম যে আমার বিএসসির সাথে আকাশ পাতাল তফাৎ হয় নাকি? না আবার সিমিলার থাকে, আমার জব রিলেটেড থাকে। তো আমি ওই হিসেবে সাবজেক্ট খোঁজা শুরু করলাম। এই হিসেবে খোঁজা একটু ওয়াইজলি আমি মনে করি। কারণ আপনি তাহলে জিনিসগুলাকে আপনি ক্যাচ করতে সুবিধা হবে। ট্রু। তো আলহামদুলিল্লাহ আমি এই হিসেবে হচ্ছে সাবজেক্ট খোঁজা শুরু করি এবং মোটামুটি ৪-৫ টা ইউনিভার্সিটিতে আমি আমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাই। এর মধ্যে আমি তো অলরেডি আমার ভিডিওতে বলেছিলাম আমি ২ টাতে পাইনি। কিন্তু ২ টাতে পাইছি। তো আমি কিন্তু ৬-৭ টা ইউনিভার্সিটি মামা চুজ করিনি। আমি করছি আমার মন মতো ৪ টা। ৪ টা থেকে রাইট। আমি ২ টা পেয়েছি, ২ টা পাইনি আলহামদুলিল্লাহ। তো আমি ২ টা থেকে ফ্লোরেন্সটা চুজ করলাম কারণ হচ্ছে ফ্লোরেন্স একটু হিস্টোরিক্যাল সিটি। এটা যার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, অফ কোর্স। আমি একটু আবার হিস্টোরিক্যাল মানুষ। আমরা একটু ওই আচ্ছা, যে 'গেম অফ থ্রোনস' ফ্যান তো। আচ্ছা। তো ওই ওকে, হিসেবে আরকি ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সটা চুজ করা। আর ফ্লোরেন্স সিটিটাও অনেক সুন্দর। আর এই হিসেবে আপনার আমাদের ভার্সিটির ক্যাম্পাস হচ্ছে ৪ টা। তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস, আপনার সোশ্যাল ক্যাম্পাস, তারপর ইকোনমিক ক্যাম্পাস, জিও ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস। তো এগুলো আলাদা। তো
এই গেল ইউনিভার্সিটি পার্টটা আমার। এরপর হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে হচ্ছে মোটামুটি বিএফএস প্রতি বছর একটা রিকোয়ারমেন্ট চেঞ্জ আনে কি তেমন আহামরি কোনো চেঞ্জ না। আপনার প্রতি বছরই একটু চোখ কান খোলা রেখে অ্যাপ্লিকেশন করতে হয়। আপনি যদি রেগুলার ইতালি নিয়েই পড়ে থাকেন তাহলে হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে চোখ কান খোলা রাখবেন বিএফএস কি আপডেট দিচ্ছে, এম্বাসি কি আপডেট দিচ্ছে। যেমন আমি আপনাকে এর একটা শর্ট উদাহরণ দিই। গত বলুন। বছর গত বছর হচ্ছে পাসপোর্ট হচ্ছে জমা দিতে ফুল পাসপোর্টের কপিটা জমা দেওয়া লাগতো। পুরা 64 পেজ হলে 64 পেজ, 48 পেজ হলে 48। রাইট। এই বছর তারা চেঞ্জ। এই বছর হচ্ছে খালি হচ্ছে আপনার বায়োডাটার যেটা আছে ওইটা ফটোকপি জমা দিলে হবে। হুম। দ্যাটস ইট। এখন এই বছর আবার নেক্সট বছর আবার কি প্ল্যানে আসে ডোন্ট নো, অনলি বিএফএস এন্ড এম্বাসি নোজ বেটার। হুম। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা প্রতি বছর ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা রিজনে রিজেক্ট হয়। এটার সাথে কমন একটা রিজন লাগায় দেয় কি অ্যাকোমোডেশনের। অ্যাকোমোডেশন ইজ নট আ বিগ ফ্যাক্ট। এটা হুম। এম্বাসির ভিসা অফিসাররাও জানে যে এখানে এসে কেউ হচ্ছে হোটেলে এত বছর থাকবে না, অথবা কন্ট্যাক্ট হাউস করে একা রুম নিয়ে থাকবে না। রাইট। সবাই হচ্ছে সবাই হচ্ছে একটা শেয়ার্ড রুমে থাকবে। যেমন আমি হচ্ছে আমার ভার্সিটির ৩-৪ জনের সাথে আছি। ঠিক আছে? রাইট। এখানে হচ্ছে আ ওয়ার্ক পারমিট মানে ওয়ার্ক কন্ট্রাক্ট ছাড়া হচ্ছে ভাড়া দিতে চায় না। এখানে না। এই একটাই হচ্ছে, কিন্তু এইটার সবচেয়ে বড় আবার ওভারকাম হচ্ছে আপনি যদি স্কলারশিপ পান, স্কলারশিপ থেকে আপনার হচ্ছে ভার্সিটি থেকে অ্যাকোমোডেশন ম্যানেজ করে দিবে। ওই পার্টটাতে পরে আসি স্কলারশিপ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনার ওই বাসার যে কথাটা বলতেছিলাম, তো বাসার কথাও বাদ। তো এম্বাসির যে কথাটা, তো সেম একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে ব্যাংক। অনেকে কি করে এম্বাসিতে কাগজপত্র জমা দেওয়ার ৬ মাসের মধ্যে ১৫-২০ লাখ টাকা ধুপধাপ ঢুকায় ফেলে। হুম। তো এম্বাসি এটা আপনার ট্রান্সেকশন দেখলেই হচ্ছে ওরা বুঝে যায় যে আপনি টাকাটা কোনো আনরিলায়েবল সোর্স থেকে আনছেন। ওরা উল্লেখ করে দিবে যে রাইট। অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইজ নট রিলায়েবল। এক্সাক্টলি। ওরা দেখলেই বোঝা যায়। ওরা আপনার ডেইলি হচ্ছে ১৫ থেকে ২০ টা ট্রান্সেকশন দেখে, ১৫ থেকে ২০ টা ফাইল দেখে। ওরা বুঝে যে কিভাবে কি। তো এই হচ্ছে মেইন রিজন। আরেকটা রিজন হচ্ছে আপনার আম অ্যাকাউন্টের একটা ম্যাচুরিটি থাকে, টাকার একটা ম্যাচুরিটি থাকে। আপনি আপনি ইতালির জন্য ফাইল আ আ খুলবেন, ফাইল ওপেনিং করবেন। কিন্তু হচ্ছে আপনার হচ্ছে আপনি এটা প্রিপারেশন নিতে রাখতে হবে ১ বছর আগেই, ব্যাংকের যে এক্সাক্ট। ইস্যুটা। রাইট। তো আপনি ১ বছর আগে থেকে আপনি ৳৩,০০,০০০ রাখবেন। এরপর আস্তে টাকাটা ওয়েলদি করবেন। এমন না যে রাইট। আপনি ৳৩,০০,০০০, ৳৪,০০,০০০ একসাথে বাড়াবেন। আস্তে আপনি ১,২০,০০০, ১,২৫,০০০, ৫০,০০০, ৬০,০০০ এভাবে আস্তে করে বাড়ালে একটা আপনার সুন্দর ওয়েলদি অ্যামাউন্ট দেখা যায়। ঠিক আছে? ট্রু। আর অনেকে যে বলতেছে হচ্ছে ১ বছরের স্টেটমেন্ট জমা দিইনি এজন্য এটা হইছে অনেকের, জমা দিইনি এটা হইছে অনেকের। এগুলা কিছুই না। আপনার হচ্ছে মেইন বিষয় হচ্ছে আপনার ট্রান্সেকশনটা ওয়েলদি কিনা। আপনার রাইট। হুট করে অ্যাকাউন্ট খুললেন, হুট করে এগুলা যে কেউই দেখলে বুঝে। আর এটা তো এম্বাসি। রাইট। যাক, আরেকটা বিষয় হচ্ছে যে আ ডকুমেন্টস এর আরেকটা পার্ট হচ্ছে প্রতি বছরই ডকুমেন্টস লাগে। যেমন হচ্ছে ইতালির জন্য ভাইটাল সবচেয়ে স্পন্সর হচ্ছে বাবা-মা। বাবা-মা ছাড়া হচ্ছে ভাই-বোন স্পন্সর হইতে পারে কিনা? হইতে পারে। যদি আপনার উইলিংলি কোথাও লেখা থাকে যে আপনার বাবা-মা জীবিত নেই, ওই রাইট। উত্তরাধিকার সূত্রে আপনার ভাই-বোন পেয়েছে, তাহলে হুম। হচ্ছে আপনি ওই কাগজপত্র এরেঞ্জ করে হচ্ছে ওই বুঝাইতে হবে। মেইন কথা হচ্ছে বুঝাই দিতে হবে যে আমার বাবা-মা জীবিত নেই। তার উত্তরাধিকার সূত্রে আমার ভাই, আমার বোন আমার এই ব্যবসা চালাচ্ছে অথবা এই চাকরি করছে, তারা আমার ফুললি স্পন্সর। কিন্তু রাইট। বাবা-মা জীবিত থাকলে অবশ্যই বাবা-মা স্পন্সর হইতে হবে। হুম। ট্রু। আর ডকুমেন্টের যে বিষয়গুলা মামা আমি আপনাকে বলার অফ সুযোগ কোর্স। দিচ্ছি না। না, নো প্রবলেম। আমি ক্লিয়ার করে দিচ্ছি। ডকুমেন্টস হ্যাঁ, এর গো যে অ্যাহেড। বিষয়টা হচ্ছে আ এখন প্রত্যেকটা কাগজপত্র হচ্ছে অ্যাপোস্টাইল করা লাগে। অনেকে সিমিয়া নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আমি সিমিয়া পেয়েছি মামা ২ দিনে। আচ্ছা। সিমিয়া পেতে অনেকে বলে ৩০ দিন ৪০ দিন লেগে যায়। এটা আপনার প্রত্যেকটা জিনিস আপনি আ না আসা নামার আগে আপনি একটু রিসার্চ করে নামবেন।
আপনার সিমিয়াটা আটকে থাকার কারণ হচ্ছে আপনি যদি প্রপার ডকুমেন্টস অ্যারেঞ্জ না করে আপলোড করেন, সিমিয়ার জন্য কাগজপত্র আপলোড করেন, আপনি কখনোই সিমিয়ার তাড়াতাড়ি আপনার পাবেন না সিমিয়ার রেজাল্টটা। রাইট। সিমিয়ার হচ্ছে যে আপনার সিমিয়ার জন্য এইচএসসি, আপনি যদি ব্যাচেলরের জন্য আসেন তাহলে এসএসসি এইচএসসি দুইটার হচ্ছে আপনার অ্যাপোস্টিল করে আপলোড করবেন। যদি মাস্টার্সের জন্য আসেন তাহলে এসএসসিও দিবেন, এসএসসি এইচএসসি এবং বিএসসি সার্টিফিকেট, তারপর হচ্ছে ট্রান্সক্রিপ্ট, এগুলা অ্যাপোস্টিল করে এরপর আপলোড করবে। অনেকে অ্যাপোস্টিল ছাড়াই আপলোড করে দেয়, সো ওইগুলা একটু প্রসেস হতে টাইম বেশি লাগে। টাইম বেশি লাগে। সিমিয়ার পার্টটা গেছে। তারপর হচ্ছে আপনার আরেকটা যে বিষয় হচ্ছে আইএলটিএস লাগে কিনা, এটা ডিপেন্ড করে। অনেকে মই দিয়ে আসে, অনেকে আইএলটিএস দিয়ে আসে, অনেকে ডোলিঙ্গো দিয়ে আসে, এটা সবার পার্সপেক্টিভ। তবে আমি বলবো যে এক্সপেকটেশন কান্ট বি অ্যান এক্সাম্পল। অনেকে মই দিয়ে আসছে, ভালো কথা, কিন্তু আমার আমার পার্সোনাল বিষয়, আমি হচ্ছে আইএলটিএস প্রেফার করি। কিন্তু কারণ কি, আপনার আইএলটিএস যেমন আমার ইউনিভার্সিটিতেই আপনার ওরা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট না, ওরা হচ্ছে লিখে রাখছে ইংলিশ লেভেল B2। এখন B2 তো হচ্ছে মইকেও B2 ধরা যায়, কিন্তু কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে ওইগুলোর জন্য আপনার আইএলটিএস আপলোড করা লাগবে। যেমন আমার সাবজেক্টটা হচ্ছে আইএলটিএস 6 বলে দিছে, 6 লাগবেই। আপনি মই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। তো কি দরকার আমার রিস্কটা নেওয়া? আমি আইএলটিএস দেখলে আমার আরো 6-7টা ইউনিভার্সিটি আমার জন্য ওপেন। কিন্তু আমার আইএলটিএস না থাকলে আমার হচ্ছে বাছাই করে ইউনিভার্সিটি আমাকে বাছাই করবে। আইএলটিএস থাকলে আমি ইউনিভার্সিটি বাছাই করব। রাইট। ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। গ্রেট। মামা, এবার তাহলে আমি তোমাকে একটু কিছু স্পেসিফিক কিছু কোশ্চেন করি। আচ্ছা, তার আগে তোমার এই পুরো জার্নিতে, বাংলাদেশ থেকে ইতালি আসা পর্যন্ত পুরো জার্নিতে তোমার বাংলাদেশি টাকায় কেমন টাকা পয়সা খরচ হয়েছে? আমার মামা, আমি মোটামুটি আমি অ্যাপ্লাই করতে আমার প্রায় 150 থেকে 200 ইউরোর মতো গেছে অ্যাপ্লিকেশন করতে। তারপর আমি ইউরোর হিসাবটা করছি ফার্স্টে, এরপর হচ্ছে আমি বাংলা টাকারটা হিসাবটা বলবো। এরপর আমার সিমিয়া করতে 300 ইউরো গেছে, ঠিক আছে। এরপর বাংলাদেশে কি টাকা খরচ করছি ওইটাও বলবো, আমার মেন কোর এইখানের যে টাকাটা। এরপর হচ্ছে আমার ইন্স্যুরেন্স কিনা লাগছে, রাইট, ঠিক আছে, ওটা 150 ইউরো। তো আমার হোটেল বুকিং ওটা তো ফ্রি, আমি আমার বাংলাদেশি ওই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ওটা ফ্রি করে দিয়ে অটো ক্যান্সেলেশন অন করে দিছি। তাহলে হচ্ছে আমার ডকুমেন্টটা দরকার, রাইট, আর এমবাসি ফিটা মামা, আর কিচ্ছু না, ঠিক আছে। আপনি বাংলাদেশ থেকে যদি আপনার কাগজপত্র আগে গোছানো থাকে, যেমন হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট, আপনার যাকে স্পন্সর দেখাবেন তার বার্থ সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট, এগুলো যদি আপনার আগে করে জোগাড় করা থাকে তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই। কিন্তু এগুলা যদি আপনার জোগাড় করা না থাকে, আপনি পরে গিয়ে করতে চান, তাহলে হচ্ছে আপনার জন্য একটা বড় সমস্যা হতে পারে। আর প্রত্যেকটা কাগজ হচ্ছে এখন হচ্ছে এমবাসির রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অ্যাপোস্টাইল করতে হবে প্রত্যেকটা কাগজ বলতে এটা ফ্যামিলি সার্টিফিকেট প্লাস হচ্ছে বার্থ সার্টিফিকেট, এগুলো অ্যাপোস্টাইল করতে হবে। কিন্তু সবার জন্য বলে রাখি, ব্যাংকের কোনো কাগজ অ্যাপোস্টাইল করতে হবে না, নোটারি করতে হবে না। নোটারি করতে হবে 2-3 জিনিস। এটা হচ্ছে খালি পাসপোর্ট যদি আপনি নোটারি করতে চান, ওটা আপনার বিষয়। আর হচ্ছে ভোটার আইডি কার্ড, এনআইডি, স্পন্সর প্লাস অ্যাপ্লিকেন্টের দুইজনেরটা নোটারি করে ইংলিশ ট্রান্সলেশন, যেটা আমিও করেছিলাম। তো এইগুলার টুকটাক খরচে নোটারি করতে 100-150 টাকা খরচ না, এগুলা আহামরি খরচ। বাংলাদেশ থেকে ওই তো মোটামুটি 2-3 হাজার টাকা খরচ কাগজপত্র এগুলো নোটারি টোটারি করতে, আর অ্যাপোস্টাইল করতে আর কোনো খরচ নেই। আমার মোটামুটি আমি হিসাব করলাম 1.5 লাখ টাকার মধ্যে আপনি কভার দিয়ে ফেলতে পারবেন। রাইট। মোটামুটি ফ্লাইটের টিকিটটা সহজেই ধরি 2-2.5 লাখ টাকা। ফ্লাইটের টিকিট ধরলে হ্যাঁ 2-2.5 লাখ টাকা। এক্স্যাক্টলি। ফ্লাইটের টিকিট ধরলে 2-2.5 লাখ টাকা। রাইট। সো আমি বলবো যারাই কিনা হচ্ছে লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন, এটা আপনাদের জন্য আমি বলবো যে খুবই সিগনিফিকেন্ট একটা পয়েন্ট, যে বাংলাদেশ থেকে সেনজেনভুক্ত একটা দেশ ইতালি, সেখানে আসতে মাস্টার্স প্রোগ্রাম বলি বা ব্যাচেলর তো স্কলারশিপ দেন, ব্যাচেলর নিয়েও কথা বলবো। তো সবকিছু মিলাই দেখেন মাত্র 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হলো। নট অনলি দ্যাট, আপনি আসার পরে হচ্ছে প্রতি মাসে আপনি স্টাইপেন্ড পাবেন। এটা নিয়ে মামার সঙ্গে কথা বলবো। মামা, ছোট্ট 2টা পয়েন্ট আমি একটু জিজ্ঞেস করি। এই যে অ্যাপোস্টাইলের কথা বললা, তারপরে সিএমআর কথা বললা, এগুলো তো আসলে অনেকেই টার্ম গুলোর সাথে আসলে ইউজ টু না। এটা আসলে কি? এটা কেন লাগবে?
এটা আসলে কি, এটা হচ্ছে আপনার পোস্টাইল হচ্ছে যে আপনার বাংলাদেশে তো এখন যে অবস্থা, আপনার কিছু কিছু ইংল্যান্ডের ইউনিভার্সিটি ব্যান করে দিছে রাইট, জাস্ট বিকজ অফ ফেক ডকুমেন্টস এর কারণে। তো এক্সাক্টলি, বাংলাদেশের পোস্টাইলটা হচ্ছে আপনার যে ডকুমেন্টটা একটা ইউনিভার্সিটি থেকে ভেরিফাইড, একটা কলেজ থেকে ভেরিফাইড, একটা স্কুল থেকে ভেরিফাইড, ওইটা আর কি যাচাই করা। যেমন রাইট, আমি যখন আমার ভার্সিটির ট্রান্সক্রিপ্টটা পোস্টাইল করতে দিয়েছিলাম, তো ওটা হচ্ছে ফার্স্টে গেছে হচ্ছে গভর্নমেন্টের কাছে, ইউজিসির কাছে। আমার সার্টিফিকেটের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দিয়ে তারা যাচাই করে। তো সার্টিফিকেটটা ইউজিসি থেকে রিলিজ হয়ে যায় হচ্ছে এডুকেশন বোর্ডে। এডুকেশন রাইট, বোর্ড থেকে অ্যাপোস্টেল হয়ে আসে আমার ভার্সিটিতে। রাইট, দেন ভার্সিটি থেকে দেখে যে এই স্টুডেন্টটা জেনুইন কিনা, এই সার্টিফিকেট সত্যায়িত হয়েছে কিনা, অথবা সার্টিফিকেট রিলিজ হয়েছে কিনা। তো ওই রাইট, হিসেবে দেখে এরপর আপনার সার্টিফিকেটটা রিলিজ করে দেয়, এটার নামই হচ্ছে পোস্টেল। এক্সাক্টলি, এতটুকুই। রাইট। আর আম, আরেকটা বিষয় যেটা মামা, পোস্টেল ছাড়া আরেকটা বিষয় জানি কি বলছিলেন? সিমিয়া, সেমিয়া। সেমিয়াটা হচ্ছে আপনি, আমরা যে আমাদের দেশে মোটামুটি একটা পড়াশোনা করছি, ওটার কারিকুলামের সাথে এখানকার কারিকুলামের একটা, এটা কি বলবো, এটা মিলকরণ, বাংলায় এক্সাক্টলি, বলতেছি, একটা হুম, যাচাইকরণ, ওইটা রাইট, হচ্ছে সেমিয়া। এক্সাক্টলি। ওকে, আমি কিছু কোয়েশ্চেন নিয়ে আসি। ভাইয়া, আর্টসের স্টুডেন্টের জন্য ইতালি কেমন অপরচুনিটি? আপনার ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার না এখানে। আমি অনেকে দেখতেছি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ড নিয়ে হচ্ছে এখানে একটা সাবজেক্ট পড়তেছে। যেমন ফর এক্সাম্পল আমার এখানে ভার্সিটিতে আরেকটা সাবজেক্ট হচ্ছে সাস্টেনেবল বিজনেস অ্যান্ড ট্যুরিজম। ঠিক আছে, হুম, এখন ট্যুরিজম বলতে খালি যে ট্যুরিজমের পার্টটা আসে সেখানে, তারা ইকোনমিক্সও পড়তেছে, স্ট্যাটিস্টিক্সও পড়তেছে, পড়তেছে। তো আপনি ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার না, আপনি যদি সঠিক সাবজেক্ট খুঁজে পান, সঠিক খুঁজে পান, তাহলে হচ্ছে আপনার জন্য সবই আছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। সো স্কলারশিপ বা স্টাইপেন্ড এগুলো তো আছেই, তাই না? এগুলো তো আছেই। স্কলারশিপের স্কলারশিপের ব্যাপারটায় আসি। স্কলারশিপটা হচ্ছে এখানে প্রতিটা ভার্সিটি, আমাদের যেমন হচ্ছে এখানে রিজিয়ন থাকে। রিজিয়নের হ্যাঁ, রিজিয়ন স্কলারশিপ যেটা, এটা হচ্ছে মানে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এসব হুম, স্টুডেন্টদের জন্য ওরা একটা রিজিওনাল স্কলারশিপ দিয়ে রাখছে। যেমন হচ্ছে আমাদের ভার্সিটিটা হচ্ছে টাস্কানি রিজিয়ন। টাস্কানি রিজিয়নে হচ্ছে ৩ টা ভার্সিটি পড়ছে। আচ্ছা, ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স, ইউনিভার্সিটি অফ পিসা, হুম, ইউনিভার্সিটি অফ সিয়েনা। এই ৩ টা ভার্সিটির এই ৩ টা ভার্সিটি হচ্ছে টাস্কানি রিজিয়নের আন্ডারে। তো এই রিজিয়ন স্কলারশিপটা প্রোভাইড করে হচ্ছে এই টাস্কানি রিজিয়নের গভর্নমেন্ট। হুম, কিভাবে প্রোভাইড করে? ওরা হচ্ছে টিউশন ফি ফুল মকুফ করে দেয়। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার থাকার জন্য ওরা অ্যাকোমোডেশন দিয়ে দিবে। প্লাস হচ্ছে প্রতি বছর আপনাকে ৩,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে একটা স্টাইপেন্ড দিবে। ৩ থেকে ৪,০০০ ইউরো মামা। ইউরো, হ্যাঁ, আমি আপনাকে ভেঙেই বলতেছি, হ্যাঁ, অফকোর্স, ৩৫ অফকোর্স, এখানে ৳৩৫০০ স্কলারশিপ পাবে পোলাপান ১ হুম, বছরে। হুম, ফার্স্টের ৬ মাসে হচ্ছে ১৭০০, রেস্ট অফ দ্যা 6 মান্থ হচ্ছে ১৭০০। তো হুম, ৬ মাসে ১৭০০ ইউরো প্রায় বাংলার প্রায় ২,০০,০০০ টাকার মতো। হুম, আপনাকে খালি হচ্ছে এখানে খরচ করার জন্য দিবে। আপনাকে তো মেন্সায় ২ বেলা, মেন্সা মানে হচ্ছে এখানে ক্যান্টিন। ক্যান্টিনে ক্যান্টিন, ২ বেলা খাওয়া ফ্রি। হুম, হুম, ঠিক আছে? তারপর অ্যাকোমোডেশন দিচ্ছে আপনাকে। তারপর হুম, টিউশন ফি মকুব দিচ্ছে। প্লাস হচ্ছে আপনাকে ৳২,০০,০০০ দিচ্ছে ৬ মাসে। ৳৩৫০০ ধরলে আপনার প্রায় ৳৪,০০,০০০ আছে। ১ বছরে ৳৪,০০,০০০ দিচ্ছে। আপনি এক্সাক্টলি, তাহলে তাহলে এবার আমি আপনাকে কোয়েশ্চেন করি মামা, হোয়াই নট ইটালি? অফকোর্স, অফকোর্স, ওয়াই নট ইটালি? রাইট। আম নুসরাত নীলা, বাংলাদেশ থেকে ইতালিতে ব্যাচেলর করা কি সম্ভব? হ্যাঁ, অফকোর্স, অফকোর্স সম্ভব। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা। ফর এক্সাম্পল মামা, তোমার তো আসলে স্কলারশিপ হইছে। কিন্তু ধরো যদি কেউ আসলে টাকা পয়সা দিয়ে পড়তে যেত, তোমার এই হুম। সাবজেক্টটাই, কেমন হতো টিউশন ফি? আমি বলি মামা, ওরা হচ্ছে টিউশন ফিটাও হচ্ছে আমাদের ওই বললাম না, আমাদের কান্ট্রি ওয়াইজ চুজ করে রাখে। তো রাইট, বাংলাদেশ বাংলাদেশের জন্য আমার আমার সাবজেক্টেই ধরেন, আমাকেই ধরেন, আমি যদি স্কলারশিপ হোল্ডার না হই, হুম, তাহলে আমার ১ বছরের টিউশন ফি দিতে হবে আপনার ৮০০ সামথিং।
এটা কি সেমিস্টার? পার সেমিস্টার? ১ বছরে, ১ ১ বছরে, বছর? আহা! ১ বছরে। খুবই কম। ১,০০০ ইউরো ধরলাম আমি। ১,০০০ ১,০০০ ইউরো ইউরো। ১ হ্যাঁ, বছরে। ১,০০০ ইউরো। ১ খুবই কম, বছরে। খুবই কম। গ্রেট। আমিও তোমার মতো বলব, "Why not Italy?" আচ্ছা। আপনার খালি হচ্ছে টিউশন ফির যে সুযোগ সুবিধাটা তাই না। আপনার আরো বাড়তি অনেক সুযোগ সুবিধা আমি বললাম। অলরেডি হুম, বলছি। খালি টিউশন হুম, ফির সুযোগ আপনি এখানে ইউনিভার্সিটি থেকে অলরেডি আপনার আপনি যদি এক্সট্রা অন ক্যাম্পাস জব করতে চান, এখানে হচ্ছে খালি বলতে অনেকে ভুল ধারণা যে হচ্ছে আ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ইটস নট লাইক দ্যাট। আপনার হচ্ছে হুম, ভার্সিটি থেকে বিভিন্ন স্কলারশিপের অপরচুনিটি আছে। যেমন হুম। হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতেই হচ্ছে একটা আপনার স্কলারশিপ প্রোগ্রাম চলতেছে। ওটা ওটাতে হচ্ছে আপনার ওই ডিসেবল যে পারসন গুলা আছে অথবা রিফিউজি পারসন গুলা আছে তাদের হচ্ছে ক্লাস করানো অ্যাজ এ টিচার হিসেবে আপনি। আচ্ছা। বুঝতেছেন? অ্যাজ এ টিচার ওরা আপনাকে পার আওয়ার ১৫ ইউরো করে দিবে। ইভেন হুম, হচ্ছে আপনি যতদিন কাজ করবেন মানে ২,০০০ ঘন্টা কাজ করতে পারবেন ১ বছরে। আচ্ছা, আচ্ছা। গট ইট, গট ইট। আ মামা খুবই একটা ভাইটাল পয়েন্ট। ব্যাংকের বিষয়টা তুমি বলছো। হুম, এখন হুম, আমাদের যেমন নোমান ভাই একটা কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে ব্যাংকটা কিভাবে রেডি করব? অ্যাপ্লিক্যান্ট হুম। এর 7 মান্থ আ দিয়ে হবে কিনা ব্যাংক ব্যাংক? আদার্স ডকুমেন্ট চেকলিস্ট গুলা দিয়েন। আচ্ছা। মানে হয়তো উনি বোঝাতে চাচ্ছেন যে ৭ মান্থের স্টেটমেন্ট শো করলে আসলে হবে কিনা? তোমার দিক থেকে কি ওই মনে তো হয়? আমার কথা হচ্ছে আপনি যে আহামরি যে ২-৩ বছর ম্যাচুরিটি ব্যাংক দিবেন তাও না। এখানে আমাদের সাথে একজন আসছে, একজন আপু আসছে। তিনি হচ্ছে তিনি ২ টা ডিসক্লেমার থেকে সিউর, পাইছিল। সিউর। ওই ভিএফএস থেকে ২ টা ডিসক্লেমার পাইছিল। একটা হচ্ছে উনার মই ছিল। এইজন্য একটা আচ্ছা, ডিসক্লেমার দিছে। আরেকটা ডিসক্লেমার হচ্ছে উনার ব্যাংক ছিল ১২ মাসের নিচে ছিল। আচ্ছা। আলহামদুলিল্লাহ উনি ভিসা পেয়ে এখন আলহামদুলিল্লাহ ইতালিতে আছে। তো হুম, আপনার ৭ মাস ৮ মাসের ব্যাংকের কোনো বিষয় না। সবচেয়ে বড় বিষয় যে হচ্ছে একটা টাকার ম্যাচুরিটি। এটা এক্সাক্টলি। হচ্ছে মেইন। টাকার হুম, ম্যাচুরিটিটা আপনার যত ভালো ব্যাংকে, তত আপনার মানে প্রোফাইলটা নেগেটিভ হওয়ার আশা কম। আপনার যদি হুট এক্সাক্টলি। করে আপনার ব্যালেন্স থাকে হচ্ছে 0 ওইখান থেকে আপনি ৳৭,০০,০০০ ৭ মাসে হ্যাঁ, ২-৩ মাসের মধ্যে তাহলে হচ্ছে এটা আমি ভিসা অফিসার হলে আমিই তো ভিসা দিতাম না কাউকে। এক্সাক্টলি, এটা তো এক্সাক্টলি, নরমাল একটা বিষয়। এক্সাক্টলি। এই টাকা কোথা কারণ থেকে আসলো? ইতালিতে কিভাবে হচ্ছে করে এক কিভাবে আমরা বছর ইনভেস্ট হ্যাঁ, করব? আপনার মোটামুটি ১ বছরের একটা খরচ দেখে আসতে হয়। তো রাইট। আহামরি আপনার যে অনেকে আছে মামা ৩০,০০,০০০ ৪০,০০,০০০ টাকা দেখায়। ওদেরকেও হচ্ছে ডিনাই করে দেয়। যেমন আমার এক্সাক্ট এক বড় ভাই আছে। উনার বাবার অ্যাকাউন্টে দেখাইছে ৪৬,০০,০০০ উনার অ্যাকাউন্টে দেখাইছিল ১২,০০,০০০ হুম, ঠিক আছে? উনার ভিসা হয় নাই। কিন্তু ভিসা আমি হয় উনার নাই। থেকে হাফ দেখাইছি। হাফ। রাইট, মোট যেটা রাইট। দেখাইছে ওটা হাফ দেখাইছে। কিন্তু আমার ওই যে বললাম না একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে ছিল, একটা ম্যাচুরিটি ছিল। ওই ম্যাচুরিটি আমি মেইনটেইন করছি। তো ওই এক্সাক্টলি। ম্যাচুরিটি গুলা আপনার প্রত্যেকটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো এগুলা আপনার ডা মানলে বাকিটা আল্লাহ ভরসা। রিজিকের মালিক আল্লাহ। আপনার অফ রিজিকে কোর্স, লেখা থাকলে ভিসা হবে। অফ কোর্স, অফ কোর্স। আম তোমা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অফ কোর্স। আমি তো তমা আপু সম্পর্কে বলে রাখি। আমাদের রেগুলার ভিউয়ার। উনি সবসময় হচ্ছে আমাদের লাইভ গুলো দেখে, শেয়ার করে, কমেন্ট করে, অনেক কিছু জানতে চান। আসসালামু আলাইকুম আপু। আম আরেকটা বিষয় মামা আমি হ্যাঁ, হচ্ছে একটু বলে দেই। আমি এখানে এসে দেখলাম যারা ইউরোপ থেকে অন্য কান্ট্রি থেকে ইতালি মুভ হইতে চাইতেছে, তাদের জন্য আরো ইজি। কারণ আপনার অফ কোর্স। ইউরোপের একটা ভিসা থাকলে আপনার অন্য দেশের অন্য ইউরোপিয়ান কান্ট্রির ভিসা পাইতে বিশেষ করে ইতালি সরকার আপনার একটু অভিবাসী নিয়ে কড়াকড়ি করতেছে। I appreciate that ঠিক আছে? কিন্তু লিগ্যাল ওয়েতে কেন না? আপনার ওরা লিগ্যাল ওয়েতে এত অপরচুনিটি দিচ্ছে। ফর এক্সাম্পল এক্সাক্টলি। আমাদের এখানে ডেনমার্ক থেকে এক আপু আসছে। বেশি হাঙ্গেরি থেকে মনে হয় ১০ থেকে ১২ জন স্টুডেন্ট আসছে হাঙ্গেরি থেকে মামা। রাইট, ঠিক আছে? রাইট। অন্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে আপনার আসেন, তারা দেখতেছে হচ্ছে এখানে সুযোগ সুবিধা বেশি, এখানে টিউশন ফি নাই, এখানে স্কলারশিপ বেশি। এজন্য তারা মুভ অন করতেছে।
তো এক্সাক্টলি। অনেকের যে কোশ্চেন থাকে ইউরোপ থেকে আমি আসতে পারবো কিনা, অবশ্যই আসতে পারবেন, কিন্তু সবগুলো একটা প্রসেসে। প্রসেস ফলো করে আসতে হবে। এক্সাক্টলি। জি। আমার কাছে অনেক মেসেজ আসে মামা, অনেক মেসেজ আসে, অনেক কল আসে। ইভেন আমাদের ডেনমার্ক থেকেও আসে, যারা কিনা এখানে হচ্ছে হাই টিউশন ফি দিয়ে পড়াশোনা করছে। হুম। তারা হচ্ছে যেতে চায়। তো আম এখানে আমি আমি ছোট্ট একটু বিষয় বলে রাখি। অ্যাপ্লিকেশন প্রসেস সেইম। আপনি বাংলাদেশ থেকে যা করতেন, এখানেও তাই। দেন হ্যাঁ, অফার লেটার সেম। পাওয়ার পর, হ্যাঁ, অফার লেটার পাওয়ার পর ব্যাংকের যে ব্যাপারগুলো থাকে, এগুলো আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশ থেকে এখানে এই জিনিসগুলো রেডি করাটা খুব ইজি। কেন? কারণ আমাদের এখানে হচ্ছে সব আম হচ্ছে সোর্স অফ ইনকামের যে বিষয়টা, এটা হচ্ছে একদম ট্যাক্স কেটে, মানে ড্যানিশ গভর্নমেন্ট বা আমি যদি হাঙ্গেরির কথা যদি বলি, হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট সে ট্যাক্স কেটে আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ভিতরে এই সেলারি গুলো ঢুকতেছে। ইভেন আপনার জব কন্ট্রাক্ট আছে। এখান থেকে যাওয়াটা কিন্তু খুবই ইজি। সো সেদিক হুম। থেকে বলব, যারা কিনা মনে করছেন যে হ্যাঁ, আমি সামহাও হয়তো বাংলাদেশ থেকে বের হয়ে কোন একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আমি আসছি, কিন্তু এখানে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। টিউশন ফিস অ্যারেঞ্জ করা প্লাস অন্যান্য সবকিছু মিলায়ে অফ কোর্স আপনারা কিন্তু ইতালিতে এপ্লাই করতে পারেন। এবং এখন খুব ভালো একটা ওয়েব যাচ্ছে ইতালিতে। আর মামার মতো আমি বলব যে এত সুযোগ সুবিধা যেহেতু দিচ্ছে ইতালি। সো অফ কোর্স হোয়াই নট আ উই শুড এপ্লাই ইতালি। ইতালি। এক্সাক্টলি। অফ অফ কোর্স। গ্রেট। আ মামা, হুম। ভিসার জন্য একদম। তোমাকে তো ইন্ডিয়াতে দৌড়াদৌড়ি করতে হইছে, তাই না? কি বলেন মামা? এই ভিসার জন্য তো আমি ইন্ডিয়া যাবো কেন? বাংলাদেশ, সবকিছুই বাংলাদেশে আছে। আপনার আপনার আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এম্বাসির সাথে কোনো ইন্টারেকশন নাই। আপনি গ্রেট। একটা মাধ্যম আছে এখানে, ভিএফএস। হুম, ভিএফএস সবচেয়ে বড় ইস্যুটা যেটা, আপনার যদি ডকুমেন্টস আগে, আমি সবাইকে একটা কথাই বলবো, যার ইতালিতে আসার ইচ্ছা আছে, ইতালি নিয়ে পড়ার ইচ্ছা আছে, ডকুমেন্টস আগে রেডি করে ফেলেন। কারণ বাংলাদেশ থেকে সবচেয়ে বড় ইস্যুটা যেটা, আমি কোনো এজেন্সিও না, আমি কোনো এজেন্সির মতো কথাও বলবো না যে আপনি ডেট পেয়ে যাবেন। কাগজপত্র যদি আপনার আগে রেডি থাকে, আপনি আগে ডেট নিয়ে নিবেন, আগে ফাইল জমা নিয়ে নিবেন। আমার যেটা হইছে, আমি আলহামদুলিল্লাহ ১২ দিনের মাথায় রেজাল্ট পেয়েছি। রাইট। ১২ দিন। আমি অক্টোবরের ১২ তারিখ ফাইল জমা দিয়েছি। আমার ফাইল কিন্তু রেডি মামা। হুম, আমি এম্বাসির ডেটটা ১.৫ ঘন্টা দেরি করছি আমি। এম্বাসি যখন স্লট ছাড়ে, ১০ টায় ছাড়ে, আমি ১১:৩০ টায় ঢুকি। হুম, ১১:৩০ টায় ঢুকার কারণে ওই সার্ভারের কিছু ইস্যু-টিস্যুর কারণে আমি হচ্ছে মামা অগাস্টে, অগা ডেট ছাড়ছে জুলাইতে। তো জুলাইর ডেটে আমি অক্টোবরে যায়া ফাইল জমা দিই। তাও হুম, আলহামদুলিল্লাহ আমার কোনো কথা নেই এখানে। কারণ আলহামদুলিল্লাহ আমি দেরি করে দিলেও আমি এখানে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই। তো ১২ এক্সাক্টলি। দিনে। তো আমার প্রোফাইলটা আমি স্ট্রং ছিল। আমার ডকুমেন্টস আমি সব দিছি। এইজন্য আমি ১২ দিনে রেজাল্ট পেয়ে গেছি। অনেকে বলে ১.৫-২ মাস ফাইল আটকে রাখে। এগুলা কিছুই না। আপনার যদি এক্সাক্টলি। প্রোফাইল ভালো থাকে, আপনি যদি ডকুমেন্ট সব জমা দেন, অনেকে আছে একদিনে ভিসা পাইছে মামা। হ্যাঁ, এটাও একদিনে। এটাও এটাও শুনছি। হ্যাঁ, ট্রু, ট্রু, ট্রু। এটাই মামা। আমি বলব যে আমার মামা আপনি, আলহামদুলিল্লাহ ইন্ডিয়ায় দৌড়াদৌড়ি করা লাগে নাই। হ্যাঁ, এক্সাক্টলি। সো এম্বাসি বাংলাদেশে। কারণ দেখা যাচ্ছে এম্বাসি যে আমাদের বাংলাদেশে। বেশিরভাগই যারা কিনা ফর এক্সাম্পল যারা কিনা হচ্ছে ফিনল্যান্ডে এপ্লাই করতে চান, এস্তোনিয়া এপ্লাই করতে চান, যারা কিনা হচ্ছে লিথুয়ানিয়াতে এপ্লাই করতে চান, তারা কিন্তু বাংলাদেশ থেকে পারছেন না। সো হুম, হুম। এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ, অনেক বড় একটা অপরচুনিটি, যে আপনি বাংলাদেশ থেকেই সবকিছু করতে পারছেন ভিএফএস এর থ্রুতে অবভিয়াসলি, এবং ঢাকাতেই হচ্ছে তাদের অফিস। তাহলে তো মামা বলা যায় ফর এক্সাম্পল এখন হচ্ছে ডিসেম্বরের ২৯ তারিখ। আমি ধরলাম আর হুম। ২ দিন আছে এই ২০২৫ সালের। সো এখন থেকেই আসলে প্রিপারেশনটা স্টার্ট করে দেওয়া উচিত, যারা হচ্ছে ইতালিতে এপ্লাই করতে চান। অবশ্যই। আমি অলরেডি বলছি, আমি অক্টোবর থেকে প্রিপারেশন নেয়া শুরু করেছিলাম। রাইট, কারণ এখানে অলরেডি ইউনিভার্সিটির ফার্স্ট স্লট অ্যাপ্লিকেশন চলে। এখানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ৩ টা স্লটে হয় মামা। রাইট, তো ফার্স্ট স্লট অলরেডি ওপেন হয়ে গেছে। পরের স্লটটা মনে হয় ফেব্রুয়ারি থেকে হবে। এর পরের রাইট, স্লটটা হবে মার্চ থেকে। তো রাইট। এরপরে যত স্লট যাবে না, তত কম্পিটিশন বাড়বে মামা। তত বাড়বে। ইউনিভার্সিটি আপনাকে বাছা শুরু করবে। ঠিক আছে? এক্সাক্টলি, তো আমি প্রেফার করব ফার্স্ট স্লটেই এপ্লাই করে দেওয়া উত্তম। এক্সাক্টলি, এক্সাক্টলি। আপনার যদি আমি তোমার ডকুমেন্ট কাছ সব থেকে রেডি থাকে। হ্যাঁ, আমি তোমার হুম, কাছ থেকে আরেকটু হচ্ছে স্পেসিফিক ভাবে জানবো যে এখন যদি কোন একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন স্টার্ট করতে চায়, তাহলে তার ব্যাংক হুম, কিভাবে কি রেডি করবে? আমি বিষয়টাতে আসছি। একটু একটা কোয়েশ্চেন নিয়ে আসি। তো হুম। আপু জিজ্ঞেস করছে, ওয়ালাইকুম আসসালাম ফারহান ভাইয়া। লাইফ কেমন ফ্লোরেন্সে জানায়েন? আর পার্ট টাইম জব অপরচুনিটি কেমন ওখানে? আসলে মামা, আ
লাইফ ইজ গুড ফ্লোরেন্স নিয়ে আমার কোনো মানে কমপ্লেন নেই ইতালি নিয়ে, ঠিক আছে? আর জব অপরচুনিটি বলতে মামা, ইতালিয়ান হচ্ছে শৌখিন। ইতালিয়ান মানুষজন ইউরোপের মধ্যে সবচেয়ে শৌখিন মানুষ। আচ্ছা। আপনি ফর এক্সাম্পল আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনার একজনের সাথে চোখে চোখ পড়লো সকালবেলা, উনি আপনাকে চেনা জানে না, বনজোর্নো মানে শুভ সকাল, শুভ শুভ সকাল। সকাল আচ্ছা। বলতেছে। হ্যাঁ, তো আচ্ছা। এরা হচ্ছে এদের সাথে, এরা এই জন্য এই দেশে এত অভিবাসী এসে আশ্রয় পাইছে, সবচেয়ে বড় বিষয়। আর পার্ট হুম। টাইম জব অপরচুনিটির কথা বলতে, ইউরোপের মধ্যে ইতালি হচ্ছে সবচেয়ে টুরিস্ট জনপ্রিয় এলাকা। ফ্রেন্ডলি। হুম। তো হ্যাঁ, তো এইখানে কাজের অপরচুনিটি আপনি আপনি অনেকে বলা হচ্ছে যা ইতালিয়ান ভাষা জানা লাগে জবের জন্য। আমি বলব না। আপনি যদি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খোঁজেন, অনেক রেস্টুরেন্ট আছে স্টুডেন্ট খোঁজে মামা যে একটু ইংলিশ ইংলিশ ইংলিশ। বলবে। কারণ হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। কারণ ইতালিয়ানরা ইংলিশ পছন্দ করে নাকি ইংলিশ ওরা বলতে পারে না। রাইট। মানে আপনি যদি তাদের সাথে ইংলিশ বলতে চান, তারা হচ্ছে না পারলো ইংলিশে। ওরা ইংলিশ পারে না। সবচেয়ে কথা ওরা হুম, ইংলিশ পারে না। হুম, ওরা ইংলিশের এত আহামরি নেয় না। হুম, কিন্তু হুম, হুম। রেস্টুরেন্টে কিন্তু ওই যে টুরিস্টদের জন্য টুরিস্ট হ্যান্ডেল রাইট, করতে হবে। এক্সাক্টলি। এইজন্য হচ্ছে আপনার একটু কাজের অপরচুনিটি আছে। অনেকে খোঁজে হচ্ছে ১২ মাস। ১২ মাসে ১২ মাসই কাজের অপরচুনিটি থাকতো। না, হুম, বিষয়টা এমন না। বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। হুম। আ আপনি মামা আমার আগে ইউরোপ আছেন। আপনি জানেন যে সামার টাইমে হচ্ছে ইউরোপ অনেক জমজমাট। একদম। হ্যাঁ, তো সামার টাইমে হচ্ছে জব অপরচুনিটিটা সবচেয়ে বেশি। আর উইন্টার যে আইটেমটা ওইটা হচ্ছে একটু শিথিল থাকে। মানুষজন অত আসে না, কম। তো ওই টাইমে একটু জব অপরচুনিটি একটু কম। কিন্তু সামার টাইমে আপনি যদি ওয়েল প্রিপেয়ার্ড হন, আপনাকে খুঁজে জব দিবে ইতালিতে। এক্সাক্টলি। ইভেন ইতালিতে কাজের অপরচুনিটি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক আছে। ইভেন আমার এখন আসছি কয়েক মাস হলো, সামারটাও দেখা বাকি। দেখি হ্যাঁ, সামারে কি। এক্সাক্টলি। আম তোমার সাথে একটু এড করে রাখি মামা। যেহেতু হুম, আসলে স্টুডেন্টদেরকে আমরা ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট হচ্ছে স্কলারশিপ দিচ্ছে। তো সেইজন্য আসলে আমার যেটা মনে হয় আসলে স্টুডেন্টরা পার্ট টাইম জব বা জব নিয়ে অত বেশি একটা মাথা ঘামায় না। যদি করলে করল, না করলে নাই। ব্যাপারটা এরকম। এক্সাক্টলি মামা, এক্সাক্টলি। আর সবচেয়ে বড় হিসাবটা যে আমি আপনার সাথে একটা কম্পারিজনে আসি। আ স্টুডেন্টদের সামারে ডেনমার্কে হচ্ছে ওয়ার্ক পারমিট কতটুকু দেয়? ফুল টাইম? আ ফুল টাইম। জুন, জুলাই, অগাস্ট। ফুল হ্যাঁ, টাইম। এইখানে হচ্ছে মামা আপনি ফুল টাইম করতে পারবেন না। আচ্ছা। কিছু গভর্নমেন্ট এতটাও বোকা না। ওরা কিছু আপনার জন্য এত অপরচুনিটি, ভ্যাস্ট একটা অপরচুনিটি দিছে। তারা অবশ্যই একটা বাউন্ডারিজ এর মধ্যে রাখবে আপনাকে। অফ কোর্স, তো অফ এখানে কোর্স। হচ্ছে আপনি ২০ ঘন্টার উপর কাজ করতে পারবেন না উইকলি। সপ্তাহে। ইভেন ওকে। হ্যাঁ, ইভেন বছরে হচ্ছে ১,০০০ সামথিং ঘন্টার উপরে যাইতে পারবেন না। আপনি আচ্ছা। সপ্তাহে কয় ঘন্টা করেন ওটা যদি ম্যাটার না করে, বছরে আপনি একটা ফিক্সড ১,০০০, আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই। তবে হুম, হুম। ১,০৫০ না ৬০ ঘন্টার উপর আপনি যেতে পারবেন না। যদি করতে আপনি পারবো না। যান, আচ্ছা। ওদের কাছে রাইট। তো আছে। হুম, আপনি যদি কার্ডটা রিনিউ করতে চান, আপনার রেসিডেন্স পারমিট একটু এফেক্ট পড়বে। আমি এক্সাক্টলি। আমি হুম, সাজেস্ট করব কাউকে যে ওপেন ওয়ার্ক পারমিটে চলে যান। মানে ফুল টাইম না কাজ করতে। আর এখানে এক্সাক্টলি, লুকায় কাজ করলেও সমস্যা আছে। আপনার এখানে এক্সাক্টলি, একটু ঝামেলা। এক্সাক্টলি। না, অফ কোর্স আমাদেরকে আমি বলব যে রুলস এত ভ্যাস্ট রেগুলেশনস একটা নিয়ে, অপরচুনিটিস। হ্যাঁ, রুলস রেগুলেশনস এটাই নিয়ে মামা। আমাদের আসলে সেরকম আ রেসপেক্টেড একটা সিচুয়েশন আরেকটা জিনিস আসলে আমি ক্লিয়ার করে দিতে চাই মামা। জি। কেউ যদি সামহাউ ফার্স্ট ইয়ারের স্কলারশিপ মিস করে, হ্যাঁ, তিনি সেকেন্ড এ ইয়ারের স্কলারশিপ ধরতে পারবে। সমস্যা নেই। এক্সাক্টলি, এক্সাক্টলি, এক্সাক্টলি। রাইট। গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আ মামা একজন কোয়েশ্চেন করছে যে আ স্যার ডিপেন্ডেন্ট অ্যালাও করে? স্টুডেন্ট জি না, অবস্থায় কি ইতালিতে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে দেয়? ইত না। ইতালিতে ইতালিতে ডিপেন্ডেন্ট অ্যালাও করে না। কিন্তু আপনি যখন ওই তো আস্তে ৫ বছর থাকার পর ৫ বছর ৬ বছর থাকার পর যখন একটা রেসিডেন্স পারমিট নিবেন, তখন হচ্ছে আপনি আপনার স্পাউস অ্যালাও করতে পারবেন। এক্সাক্টলি, এক্সাক্টলি। মামা শর্ট একটা কোয়েশ্চেন। হুম। যদিও অনেকগুলোই আসলে কোয়েশ্চেন করতেছি। এগুলো হচ্ছে আমাদের কমেন্ট বক্স থেকে আসছে। না, আ সবাই ওরা ওরা আজকে ওরা ক্লিয়ার হয়ে যাক। সমস্যা নেই। হ্যাঁ, অফ কোর্স। আওয়ারলি আসলে কেমন পে করে? একটা রেঞ্জ তুমি যদি বলো আনুমানিক। উম আওয়ারলি আপনি যদি ডিপেন্ড করে মামা। এখানে হচ্ছে আপনি যদি কোথায় আমি মালিক জব বেশি করতেছি। ভালো হয়, আপনি হুম, হুম। ১২ থেকে ৳১৩
আওয়ারলি পাবেন। ইউরো, আর এভারেজ ইউরো, ৳10 মানে ১০ ইউরো, ১০ ইউরো, আমি টাকা ইউরো। বলতেছি। হ্যাঁ, ১০ হ্যাঁ। ইউরো করে হচ্ছে পড়বে। আর হুম, হচ্ছে যদি আপনার কপাল বেশি ভালো হয়ে যায়, তাহলে হচ্ছে হাইয়েস্ট মেক্সিমাম ১৫, হুম। 15, রাইট, 15 ইউরো। রাইট। এক্সাক্টলি। গ্রেট। আম আপু হচ্ছে আমি একটু বলে রাখি, আপু হচ্ছেন আমাদের ডেনমার্কেই। উনি রস্কেল ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনা করছেন। আমাদেরই হুম। আম বাংলাদেশি স্টুডেন্ট। সো উনি উনার হাসব্যান্ডকে বলছেন আরকি যে, "প্রিন্সকে রেখে ডেনমার্কে রেখে আমি ইতালি চলে যাই।" ২ জনই হচ্ছে ইতালি চলে যান। ২ জনই হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য এপ্লাই করেন। ২ জনেই হ্যাঁ, খুব হচ্ছে এডুকেটেড। সো কোন ইস্যু থাকার কথা না। ২ জন যদি চলে আসে, ২ জন স্কলারশিপ পাইলে ওনাদের স্কলারশিপ টাকা খাবে কে? ওনারা এক্সাক্টলি, তো রাখার জায়গা এক্সাক্টলি। পাবে না। রাখার জায়গা পাবে না। রাইট। আর আমরা তো সবাই আসলে ঘুরতে যাই। যেমনটা মামা বলছিল যে, ইতালি হচ্ছে একটা টুরিস্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি। সো ঘোরার ক্ষেত্রে দেখা যাবে কোন কমতি হবে না ইনশাআল্লাহ। রাইট। এক্সাক্টলি। আ মামা আসলে অনেক কথাই বললাম। এটাও সত্য যে হুম, একটা লাইভে সবকিছু আসলে এক্সপ্রেস করা পসিবল না। পুরো এই যে ১ বছরের একটা অবশ্যই। জার্নি সবকিছু মিলায়ে। আম ফিউচারে যারা কিনা এপ্লাই করতে চায় পরবর্তীতে, তাদের জন্য তোমার সাজেশন কি? যেমনটা বলছিলাম যে ডিসেম্বর অলমোস্ট শেষ। মানে ২০২৬ সাল ২৫ সাল শেষ, ২৬ সাল শুরু হচ্ছে। সো তাদের আসলে এখন কিভাবে স্টার্ট করা উচিত? ধরো ব্যাংক যদি না থাকে তাহলে ব্যাংকটাকে এখনই কি স্টার্ট করতে হবে কিনা বা কিভাবে করবে? এবং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। মামা। তো আমি ফার্স্টে বলব হচ্ছে ইউনিভার্সিটি থেকেই শুরু করি। ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট অনুযায়ী ইউনিভার্সিটি খুঁজে শুরু করেন। আর যারা জব করে তারা হচ্ছে সাবজেক্ট বা তাদের জব রিলেটেড যদি হয়, তাদের এটা পার্সোনাল ব্যাপার। তারা ওই হিসেবে হচ্ছে আপনি সাবজেক্ট খোঁজা শুরু করতে পারেন। তো আপনি হচ্ছে এগুলা খুবই ইজি। আপনার প্রতিটা কোর্সে গেলে কোর্স ডেসক্রিপশন থাকে নিচে। ওরা কোন কারিকুলামে কতটুকু কমপ্লিট করাবে, ওইটা হচ্ছে দেয়াই থাকে। তো আপনি ওইটার সাথে আপনার বিএসসিটাও কম্পেয়ার করতে পারেন। এই গেল ইউনিভার্সিটির পার্টটা। আর সেকেন্ড অফ অল হচ্ছে, আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি। এখানে অনেকে বলে রাখে যে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি নাই। এটা আসলে ভুল। ভালো ইউনিভার্সিটি গুলা, যেমন আমার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ফি আছে। আর মেক্সিমাম জায়গায় ইউনিভার্সিটি ফি আমি যেগুলায় করেছি, মেক্সিমাম জায়গায় হচ্ছে আমি ইউনিভার্সিটি ফি লাগছে। আমি এমনিই আসছি যে ইউনিভার্সিটি ফি নাই, তাহলে মেক্সিমাম ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ফি নাই। এটা একটা ভুল। এটা একটা স্ক্যাম। এটা কোনো ইয়ে না। ইউনিভার্সিটি ফি আছে। মেক্সিমাম ভার্সিটির ইউনিভার্সিটি ফি আছে। সর্বনিম্ন ১০ ইউরো থেকে শুরু আরকি। সর্বোচ্চ হচ্ছে ৬০ ইউরো। তারপর আমি যদি আসি যে আপনার কারো যদি ব্যাংক না থাকে, তাহলে হচ্ছে আপনি এখন থেকেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে একটা ফিক্সড অ্যামাউন্ট রেখে দেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টে ১৯-২০ লাখ টাকা রাখতে চান, দেখাতে চান, তাহলে এখনই হচ্ছে ৫-৬ লাখ টাকা রেখে দেন। আস্তে, আস্তে ওইটা বিল্ড আপ করেন। এমনই না ৩ লাখ, ৪ লাখ করে জমা দিবেন। প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট মনে করেন, প্রতি মাসেও না, প্রতিদিন বলতে ৫০,০০০, ৬০,০০০, পরের সপ্তাহে হচ্ছে ৬০,০০০, ৭০,০০০, এরপর হচ্ছে মনে করেন ২ সপ্তাহ পরে ১,২০,০০০, ১,২০,০০০ ও না, ১,২৫,০০০, ১,২৬,০০০, এমন একটা অ্যাকাউন্ট। আপনি হুট করে ৩-৪ লাখ টাকা অ্যামাউন্ট এইভাবে দেখেন না। এভাবে একটা টাকার ম্যাচুরিটি বাড়ান। খালি হচ্ছে জমা দিবেন না তাই না। ঠিক আছে? এটা আবার এম্বাসির লোকেরা শুনলে আবার ঝামেলা আছে। আপনি হ্যাঁ, টাকা উঠান, বের করেন, টাকা উঠান, বের করেন, টাকা উঠান, বের এক্সাক্টলি। করেন। আপনি মনে করেন হুম, ৫০,০০০ আজকে জমা দিছেন, কালকে ১০,০০০ উঠান। পরশুদিন না ৬০,০০০ জমা দিয়ে দেন। সমস্যা নেই। তাহলে হচ্ছে হুম, আপনার ট্রান্সেকশনটা বাড়বে। তাহলে হচ্ছে আপনার একটা সুন্দর স্টেটমেন্ট তৈরি হবে। আপনি এক্সাক্টলি, কোথাও গেছেন, আপনি কার্ডে পে করে দেন। আপনি এক্সাক্টলি। বিকাশে টাকা আনান, কাউরে টাকা পাঠানোর জন্য বিকাশে টাকা পাঠায় দেন। তো এই জিনিসগুলা মেইনটেইন করে দেখবেন আপনার সুন্দর একটা ৭ মাস ৮ মাসে একটা ৭-৮ পেজের একটা স্টেটমেন্ট তৈরি হবে। তো আপনার অ্যাকাউন্টটা কতদিনের সেটা ইফেক্ট পড়বে না। ইফেক্ট পড়বে হচ্ছে আপনার টাকার ম্যাচুরিটিটা, আপনার ট্রান্সেকশন কেমন করতেছেন কতটা আপনি। হুম, হ্যাঁ, কতটা রিয়ালিস্টিক স্পিড। হইতে হবে। এই হচ্ছে হ্যাঁ, ব্যাপার। রিয়ালিস্টিক হইতে হবে। এটাই হচ্ছে মেইন। এই হচ্ছে ব্যাংক সবচেয়ে বেশি রিজেকশন আসে যেটার জন্য, এই একটা রিজন। এক্সাক্টলি। হুম, এটাই হচ্ছে। আর প্রপার ডকুমেন্টস আমি যেটা বলব যে আরেকটা এম্বাসি আরেকটা আ হচ্ছে রিজন দিয়ে দেয় যে ডকুমেন্টস নট রিলায়েবল। হুম, ডকুমেন্টস নট রিলায়েবল বলতে আপনি যদি বিজনেস দেখেন, তাহলে হচ্ছে আমি বলব বিজনেসের প্রত্যেকটা ডকুমেন্টস দেখেন।
পারলে হচ্ছে বিজনেসের ট্যাক্স রিটার্নটা ২-৩ বছরের দেখাবেন। নট অনলি শুধু চলতি বছর, না। বিগত ২-৩ বছরেরটা দেখাবেন। বিজনেসের টিন, ট্রেড, বিন, তারপর হচ্ছে যা যাবতীয় আছে, আপনার যদি সঞ্চয়পত্র থাকে, সঞ্চয়পত্র, জমি, আপনি যদি হচ্ছে মনে করেন না ভাইয়া আমি গোল্ড বেচে হচ্ছে ইয়ে করতে, গোল্ডের রিসিটও এম্বাসিতে জমা দিবেন। জায়গা বেচে দিছেন, জায়গার কি খাজনা বলে না কি বলে, ওইটাও হচ্ছে জমা দিবেন। মানে হচ্ছে রাইট। আপনি যতটুকু পারেন এম্বাসিকে আপনার প্রোফাইলে কোশ্চেন তুলতে দিবেন না, এটাই হলো কথা। এক্স্যাক্টলি। সবচেয়ে বড় রাইট। যেটা বিষয় স্পন্সরের বিষয়টাকে ওদেরকে কখনোই কোশ্চেন মার্ক আসতে দেওয়া যাবে না। এক্স্যাক্টলি। আপনার প্রোফাইল এক্স্যাক্টলি। যেমন হাই হোক লো হোক, ওটা ডাজন্ট ম্যাটার। এটাই। রাইট, রাইট। থ্যাংক ইউ। খুবই স্পেসিফিক ভাবে বলছো মামা। আমি মনে করি যারা কিনা হচ্ছে ইতালিয়ানের চিন্তা ভাবনা এখনো করে নাই বা অলরেডি চিন্তা ভাবনা শুরু করছে, তাদের জন্য অনেক ভালো একটা গাইডলাইন্স হবে আজকের এই লাইভ। এটা আমাদের ইউটিউবে আপলোড করে দেওয়া থাকবে। আপনারা যে কোনো সময় যতবার খুশি ততবার আপনারা এটা রিপিট করতে পারবেন। এবং পরবর্তীতে আমাদের আরো লাইভ সেশন থাকবে। আমি অফকোর্স ফারহানকে রিকোয়েস্ট করব যে আমাদের এরকম আরো কিছু লাইভ হলে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুব ফ্রুটফুল একটা ব্যাপার হবে, তারা অনেক হেল্পফুল হবে অফকোর্স। লাস্টলি মামা, জি। ধরো এই যে পুরো একটা প্রসেস, মোটামুটি যে 1 বছর সময় লাগে, এখানে তো একটা হুম। ধৈর্যেরও একটা ব্যাপার থাকে, তাই না? অনেক সময় দেখা যায় ধুর হবে না মনে হয়, থাক বাদ দেই, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এই ডকুমেন্টের ঝামেলা ওই ডকুমেন্টের ঝামেলা। অফকোর্স তোমার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করছে, তুমি এই ব্যাপারটাকে আসলে কিভাবে হ্যান্ডেল করছো? এবং লাস্টলি তোমার কাছে কি মনে হয় যে ডিফারেন্ট একটা সিটিতে, আই মিন ডিফারেন্ট একটা কান্ট্রিতে তুমি আসছো, এখানে আসার পর সব নিজের কাজ নিজেকে করতে হচ্ছে, তাই না? এর আগে তো আমরা ফ্যামিলির সাথে ছিলাম। তোমার কি ধরনের প্রিপারেশন তুমি নিয়ে আসছো, অথবা আরো কি প্রিপারেশন নিয়ে আসলে তোমার জন্য ইজি হতো, বলো। আপনি আমাকে পার্সোনালি চিনেন মামা, আমি হ্যাঁ। হচ্ছে আব্বু আম্মুর খুবই লাডলা যে বলে, লাডলা। হ্যাঁ। তো ওইটা কি আর কি, ওইটা আমি আমার মানে রুমের কাঁথাটাও ভাঁজ করতাম না, যে মানুষ ছিলাম আমি, মানে রাইট। খেয়ে প্লেটটাও ধুইতাম না। এখন আমি বাবা রাইট। পুরা আমার মনে হয় না মুদ্রার ওই পিঠ, এক্স্যাক্টলি। হয়ে গেছি আমি এখন। মনে হ্যাঁ। করেন আমি আম সবকিছু ঘুম থেকে উঠে সবকিছু পরিপাটি আমার বেড-টেড সবকিছু গোছায়-টোছায়া আপনার সেট করে, এরপর হচ্ছে জুতা থেকে শুরু করে সব ক্লিন। আমি প্রতি সপ্তাহে আমার কাপড় জমে এতগুলা। ঠিক আছে? এখানে আহারে। যদিও বালু-টালু কিছু নেই, ময়লা-টয়লা কিছু নেই। হ্যাঁ। তো আমি পছন্দ করি না এক জামা কাপড় ৩ দিনের বেশি পরতে। এই জামা কাপড় আমি ৩ দিনের বেশি পরি। যদিও এখানে মামা আপনি ১ সপ্তাহ পরলেও এখানে আপনার জীবনেও ময়লা হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু তা আমি হবে না। পড়ি না। হুম। তো হুম। এইখানে লন্ড্রি আছে, লন্ড্রিতে যাই একটু ওয়েট করা লাগে। এটাই হচ্ছে হুম। একটু পেশেন্স থাকা লাগে লন্ড্রিতে। তারপর এখানে আপনার শুকাইতে হবে না। এখানেও মেশিন আছে। মেশিনেই হুম। শুকাইয়া দিতে পারবেন। হ্যাঁ। তো আমি আমার এক্সপেরিয়েন্স এ বলি, আমার একদিন লন্ড্রিতে আমি ৳১০ দিছি। তো আচ্ছা। সামহাউ আমার ৳২ আসে নাই। তো আচ্ছা। এখানে একটা হেল্পলাইন এর নাম্বার ছিল। আচ্ছা। আমার যে ভাই ছিল, ভাইয়ের সাথে গেছি, উনি বলে, "আরে ভাই টাকা ৳২ গেছে।" আমি বলি, "আমি ৳২ র প্রশ্ন না। আমি একটা কম্পারিজন করব। যে আমার হ্যাঁ। দেশে থাকলে তো আমি ৳২ র আশা ছাইড়াই দিতাম। ঠিক আছে? হ্যাঁ। বাংলাদেশে থাকলে। দেখি এখানে কেমন।" আমি আচ্ছা। উনাকে ফোন দিছি। আমি বলছি যে ভাষায় বলছি যে, "পারলো ইংলিশে?" কয়, "নো ইংলিশে। টেক্সটে। টেক্সট করতে হবে আমারে।" আমি তো Google আচ্ছা। Translate থেকে ইংলিশ করে ইতালিয়ানে ট্রান্সলেট করছি। করে হচ্ছে আচ্ছা। ওরে আমি মেসেজ দিছি যে এমনে, আচ্ছা। এমনে। ওগো মামা ২ মিনিটের মাথায় চলে আসছে। চলে এসে কয়, €2 আমি কই সি। মেশিনটা বের করে €2 দিয়ে দিছে। মামা আমি কমপ্লেইন করার ৫ মিনিটের মধ্যে। ওয়াও, ওয়াও, ওয়াও! ৳2 আচ্ছা। আমার টাকার কোনো ইস্যু না। না, আমি হ্যাঁ, জাস্ট বুঝতে পারছি। এক্সপেরিয়েন্স করতে যে চাইছি আসলে হচ্ছে যে সিস্টেমটা, আমি হ্যাঁ। একটা জিনিস কমপ্লেইন করছি, কতটুকুই হুম। হইছে। হুম। এটাই মামা। রাইট। এটা তো একটা ছোট এক্সাম্পল। আরো অনেক বড়, বড় ইয়ে আছে। বললাম না, এখানে এক্সাক্টলি। আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসেন, আপনার হচ্ছে সম্মান থেকে শুরু করে সব আপনি নরমাল, আমি রাস্তা দিয়ে হাঁটি। আমার তো ভাষা জানি না। আমি বলি "না পারলো ইতালিয়ানো।" বলে "দি দোভে sei?" মানে কোথা থেকে আসছো? আমি বলি "বাংলাদেশ।" "Where are you from?" "বাংলাদেশ।" "কি করো এখানে?" আমি বলি "Io sono studente." "Io sono studente" শুনলে বলে "ব্রাভো, ব্রাভো।" হুম। তুমি তো পারো তো, এখন ইতালিয়ান তো অনেকটা পারো ভালোই।
হ্যাঁ, ভালোই পারো। আমার একটু মামা মানে অত আহামরি না। আচ্ছা, না, না, গুড, শিখবো ভেরি তবে গুড, এখানে ভেরি গুড। এখানে এখানে ইতালিয়ানটা পারলে মজা আছে আরকি। ইতালিয়ান হ্যাঁ, হ্যাঁ, না, অফ ভাষাটা কোর্স, একটু অফ মজাই। কোর্স। হ্যাঁ, ওরা একটু মনে করেন মনের মাধুর্যের সাথে কথা বলে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিশ্বাস মানে করেন ফরমাল মামা ল্যাঙ্গুয়েজ ওরা মানে বেশি ইউজ করে, তাই না? ফরমাল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, ওরা ব্যবহার করে বেশি ইতালিয়ানরা করে। এত ফার্স্টেই বলছি আমি এত শৌখিন। আর ওরা হচ্ছে এত কথা বলে, এত আচ্ছা, কথা বলে। মানে ওরা ২ জন। পুরা ট্রাম্পে ২ জন। ২ জন হচ্ছে ট্রাম্প গরম করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি ২ জন না থাকে তাহলে হচ্ছে ফোনে কথা বলবে। মানে ওরা আচ্ছা। বললাম না ওরা আপনার ফ্রেন্ডলি। এজন্য হচ্ছে হুম, ইতালিতে এত অভিবাসী, এত হুম, কিছু। এত হুম, কিছু ওরা থাকার পারমিট দিছে। যদিও হচ্ছে মেলোনি সরকার আস্তে, আস্তে ভালো হুম, হুম, অপরচুনিটি দিচ্ছে যে তুমি কাজের পারমিটে আসো, ইয়া স্টুডেন্ট পারমিটে আসো, কোনো হুম, সমস্যা হুম, নেই। হুম, কিন্তু অলরেডি আপনার একটু কড়াকড়ি করে দিছে। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যেসব লোক স্টুডেন্ট ভিসায় এসে আপনারা এটা হারিয়ে এখানে অনেকেই আছে মামা। স্টুডেন্ট ভিসায় এসে তারা পড়াশোনা করতেছেন না। এটা তাদের উপর অনেক ব্যাড ইফেক্ট পড়বে। হুম, প্লাস হচ্ছে বাংলাদেশেও একটা ব্যাড ইফেক্ট পড়বে ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো হুম, আমি বলব এক্সাক্টলি, কাউকে পড়াশোনা ছাড়তে না। পড়াশোনা করো। পড়াশোনা করলে এখানে ভ্যাস্ট একটা অপরচুনিটি আছে। এক্সাক্টলি, ঠিক আছে? এক্সাক্টলি। আপনি আপনি ইউরোপের যদি একটা ডিগ্রি নেন, আপনার বাকি ২৭ টা কান্ট্রিতে আপনার জব করার অপরচুনিটি বেড়ে যাবে। হুম, ইভেন নট অনলি ইউরোপ, আপনার ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, হ্যাঁ, আপনি একটা এখানে ডিগ্রি নিলে ওইখানে আপনি যখন আরো হাইরে আপনি মাস্টার্স করছেন, আপনি পিএইচডির জন্য করতে পারবেন। আপনি ব্যাচেলর করছেন, আপনি মাস্টার্সের জন্য মুভ করতে পারবেন। সো ট্রু, আপনি পড়াশোনা করলে আপনার একটা ভ্যাস্ট একটা অপরচুনিটি। এটাই আমি বলব। এটা আমার সাজেশন ট্রু, সবার জন্য। ট্রু, ট্রু। মামা, যে এই স্কিল ডেভেলপমেন্ট এর বিষয়টা বলছিলাম, রান্না-বান্না কি পারো? হুম। রা রান্না-বান্না মামা টেকনোলজির যুগ, পারি তো না জানেন। তাও YouTube আচ্ছা, দেখে, দেখে ফার্স্ট কয়েকদিন একটু ডিম ভুনা করা শিখছি, মাছ আচ্ছা, রান্না করা শিখছি। তাও এখন এক ভাইয়াকে দায়িত্ব দিয়ে দিছি। আচ্ছা। তো উনি বিষয়টা দেখতেছে। কারণ হয় না মামা। মানে হ্যাঁ, সারাদিন হ্যাঁ। আমি তো আসছি এই সেমিস্টারে একটু লেট করে। তো হুম, ওই হিসেবে আপনার এই আইসা ক্লাস পাইছি ২ সপ্তাহ। তো সামনের এই মাস থেকে হচ্ছে এক্সাম সেশন শুরু। আচ্ছা। আরেকটা বিষয় বলে রাখি, এটা হ্যাঁ, হচ্ছে অফ কোর্স, বলো, বলো। ইতালিতে আপনি এক সাবজেক্ট যদি আপনার খারাপ হয়, ফর এক্সাম্পল আপনি ওইটা বারবার পরীক্ষা দিতে পারবেন। হাইস্ট ৬ বার পরীক্ষা দিতে পারবেন। এটা আচ্ছা। একটা ভালো দিক আবার খারাপও দিক। হ্যাঁ, খারাপ দিক আপনি যদি এটাকে খারাপ নেন তাহলে খারাপ দিক। ভালো হুম, হইলে আপনি এটা আপনার পরীক্ষা ভালো হয় নাই, আপনি আবার দিবেন ওভারকাম করে আবার ওভারকাম হুম, করে ফেললেন। ভালো হুম। করে পড়াশোনা মিসইউজ করবেন। করা যাবে না। ব্যাপারটা হচ্ছে এই হ্যাঁ, অপরচুনিটিটা মিসইউজ করা মিসইউজ যায় না। করা কিন্তু যাবে না। আপনি যদি ৬ নাম্বার বারও ফেল করেন, আপনাকে নিয়ে বৈঠক বসবে যে আপনি কেন কি সমস্যা কেন? আপনার? হুম। আমাদের পড়া বুঝতেছো না, না হচ্ছে আমরা পড়াইতে পারতেছি না। হ্যাঁ। আচ্ছা। আ এটাই। এটা আমার মনে হয় না অন্য কোনো ইউরোপ কান্ট্রি তে দিছে। না, এতবার আসলে সুযোগ দেয় না। আমি ডেনমার্কের কথা যদি এটাই। বলি, আসলে ৩ বার দেয়। তো তুমি যে বিষয়টা বলছো, এতটুকু আসলে জিজ্ঞেস করবে না। যে আমরা পড়াইতে আর পারতেছি না, এখানে কি প্রবলেম? এরকম না। পারতেছো না, ভাই তুমি আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, যাও। তো এখানে মামা ফ্লেক্সিবিলি কারিকুলাম বলছে। বলে অনেক হার্ড না। অনেক ইজি হুম, কারিকুলাম। হুম। স্যারদের হচ্ছে আপনার সবচেয়ে বড় বিষয় আমরা বাংলাদেশে বিএসসি লাইফে যেটা করে আসছি এখানে হচ্ছে আপনার এটাই খালি হচ্ছে এখানে একটু আমার যে ডিপার্টমেন্টটা একটু ইমপ্লিমেন্টেশন বেশি আমাদের। আমাদের আচ্ছা। প্রজেক্ট নিয়ে একটু আমাদের সফটওয়্যার ডিপার্টমেন্ট তো একটু প্রজেক্ট হ্যাঁ, হ্যাঁ, ডকুমেন্টেশন হ্যাঁ। জমা দেওয়া হ্যাঁ, একটু অফ কোর্স। মানে হচ্ছে আপনার ক্লাসে থিওরি পড়ায় দিবে। আপনি ওটা খালি হচ্ছে আ সেমিস্টার শেষে ওটা ডেলিভার করবেন। শেষ। রাইট, আর কিছু না। রাইট। গ্রেট, গ্রেট। আম মোটামুটি আমরা ১ ঘন্টার মতো আমরা লাইভটা করলাম এবং অনেক ইনফরমেশন পেলাম মামা তোমার কাছ থেকে। আমি মনে করি যেটা কিনা যারা এপ্লাই করতে চান, ইন্টারেস্টেড যারা কিনা আছেন, ইভেন নিজেরা হয়তো এপ্লাই করবে না। অন্য কোনো ফ্রেন্ড, আত্মীয়স্বজন বা এমনও অনেকে আছেন যারা কিনা হচ্ছেন গার্ডিয়ান লেভেলে। তারাও হচ্ছে লাইভ আ এখন দেখছে, প্লাস পরবর্তীতেও দেখবে। কারণ আমরা আসলে যে টাইমটাতে লাইভটা করলাম, এই টাইমটাতে অনেকে হয়তো এভেইলেবল থাকে না। দেখা যায় রাতে যেয়ে তারপর লাইভটা দেখবে। তো সবার জন্যই আমি বলব এটা অনেক একটা ইনফরমেটিভ একটা লাইভ আমাদের আজকে হলো। এবং তোমাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তুমি পুরো বিষয়গুলো হচ্ছে আমি আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। অফ আপনি কোর্স, অফ শেষ হলে কোর্স। আমাকে প্লিজ একটু গো বলবেন। হেড। আচ্ছা। তো সবকিছু মিলায় আমি বলব যে আমাদের এই লাইভটা আমি আমার আমার নিজের কাছেই খুব সত্যি কথা বলতে খুব ভালো লাগছে তোমার সাথে লাইভটা করে। অনেক কিছু জানলাম।
শুধু পড়াশোনা সংক্রান্ত বিষয় না। ওদের কালচার, ইতালিয়ান পিপল ওরা আসলে কেমন? তারপরে ধরো কোন অবস্টাকল গুলো আমরা আসলে ওভারকাম করলাম। কোন জায়গাগুলোতে আসলে ফোকাস দিলে আমরা পজিটিভ একটা রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ। তারপর এই যে কিছু স্কিল ডেভেলপমেন্ট এর যে বিষয়, যেমন এই যে আজকে যদি তুমি রান্না-বান্না আজকে যদি তোমাকে ওইভাবে করে একটু প্রিপারেশন নিয়ে পাঠাইতে, তাহলে আজকে আর তোমার এই কষ্টটা করতে হইতো না। সো ছোট কিছু শর্ট রেসিপি আছে। এগুলো একটু দেখে ফেলো। ওটা শিখে আসতে হবে। হ্যাঁ। তারপরে হচ্ছে আমি বলব ড্রাইভিং। আমি ড্রাইভিং এর কথা সবসময় বলি, বা বাইক রাইডিং, এই জিনিসগুলো শিখে আসা, সাইকেল চালানো, এই জিনিসগুলো শিখে আসা। যদি কেউ মনে করে ঠিক আছে আমি হচ্ছে একটু ফুড অ্যান্ড বেভারেজ টাইপের কোনো কোর্স করে আসতে চাই, অফকোর্স এটা কিন্তু ভালো। শিখে আসলে খুবই ভালো। এবং এটার পাশাপাশি আমি বলব এটা শুধুমাত্র যারা কিনা আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য বলছি তা না। আমি বলব যে আমাদের কিছু সফট স্কিল ডেভেলপমেন্টেরও আসলে অনেক ল্যাকিংস আছে। আমরা আসলে এক্সেল এর কাজগুলো আমরা পারি না। আমরা পাওয়ার পয়েন্টের কাজ পারি না। ইভেন বলি চ্যাট জিপিটি সব ঠিক আছে। বাট কিভাবে করে একটা কমান্ড চ্যাট জিপিটি কে দিতে হয়, যেটা দিলে আমি খুব ভালো একটা হচ্ছে আউটকাম পাবো। এই রেজাল্ট পাবো। বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু শিখে আসাটা খুবই প্রয়োজন। এবং কম্পিউটারের আমি বলব যে ল্যাপটপ বা কম্পিউটার যেটাই বলি না কেন, ডেস্কটপ যেটাই বলি না কেন, এগুলোর সাথে আপনাকে ইউজড টু হতে হবে। এখন ওয়ার্ল্ড অনেক ফাস্ট। সো আপনাকে এগুলোর সাথে ইউজড টু হতে হবে। এবং সর্বোপরি আমি বলব যে আম যেই উদ্দেশ্য নিয়েই হচ্ছে আপনারা এখানে আসছেন, ফর এক্সাম্পল আমি যদি স্পেসিফিক ভাবে বলি, আপনারা স্টুডেন্ট ভিসাতে এপ্লাই করে এখানে আসছেন। এটার দিকেই হচ্ছে আপনারা স্ট্রিক্ট থাকেন। অন্য কোনো হচ্ছে ট্র্যাকে আপনারা চলে যায়েন না, যেটা কিনা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের উপর একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট পড়বে। তো আমি বলব শুধু নিজের ভালোর জন্য আসলে কোনো কিছু করতে যায়েন না। এতে করে যেটা হবে আপনার পরবর্তী জেনারেশন ভুক্তভোগী হবে। আপনি হয়তোবা টের পাচ্ছেন না। বাট সামহাউ সামহাওয়্যার কোনো না কোনোভাবে এটার নেগেটিভ ইফেক্ট হচ্ছে আপনারই কোনো পরিচিত মানুষজনের উপর কিন্তু যেয়ে পড়বে। তো এত সুযোগ সুবিধা থাকতে আপনি কেন হচ্ছে আম হচ্ছে আমি বলব যে নেতিবাচক কোনো কিছুর দিকে আপনি আসলে যাবেন? সো লাস্টলি এটাই বলব যে আম যারা আজকে আমাদের লাইভটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে আরো কিছু লাইভ সেশন আছে। আমাদের মাল্টা নিয়ে লাইভ সেশন আছে, ডেনমার্ক, সুইডেন, আমাদের লিথুয়েনিয়া। মোটামুটি বলা যায় যে আমাদের স্টুডেন্টরা যারাই কিনা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা রিয়ালিস্টিক এবং হচ্ছে ইনফরমেটিভ লাইভ গুলো আপনাদের জন্য প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। লাস্টলি মামা বলো। আমি সবাইকে একটা কথাই বলবো, যারা ইতালি নিয়ে আগ্রহী এবং অ্যাপ্লাই করতে চান, আপনাদের আমি একটা সাজেশন দিব যে সব প্রসেস জেনে সবকিছু বিবেচনা করে একটু রিসার্চ করে আপনি ফিল্ডে নামেন। শুধু না হলে হচ্ছে আপনার টাকাও নষ্ট হবে, আপনার একটা শ্রমও নষ্ট হবে। ইভেন এক্সাক্টলি। একটু সঠিক দিক নির্দেশনা আমি এটা বলবো যে কোনো জায়গায় গিয়ে প্রতারিত হবেন না। এমন কোনো জায়গায় গিয়ে প্রতারিত হবেন না যেখানে আপনি কিন্তু একটা রিজেকশন খেলে কিন্তু একটা দেশে খাবেন না। ২৭ টা দেশে আপনার সেনজেনভুক্ত ২৭ টা দেশে আপনার রিজেকশন আসবে। সো একটু ভালো করে বিবেচনা করে এবং ভালো মানুষের সাথে বিবেচনা করে এবং ভালো দিক নির্দেশনা আপনি ফলো করে আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে? এবং একাও করতে যাবেন না, আমি সেটাও বলব না। একা করবেন। কিন্তু সবকিছু রিসার্চ করে সবকিছু বিবেচনা করে আপনি একটা পথে আগাবেন। এটাই আমার কথা। এক্সাক্টলি। রাইট। আমরা আমার লাইভ শেষ করব। সো ওকে লাস্টলি মামা। তুমি যদিও অনেক কিছু বলে ফেলছো। তারপরও একদম জি। লাস্টলি তোমার যদি কোনো পরামর্শ, তোমার কোনো সাজেশন যেটাই হোক, নতুন যারা কিনা এপ্লাই করতে চায়, ইতালিতে আসতে চায়। নতুন যারা এপ্লাই করতে চায় আমি সবাইকে বলবো যে আপনারা মইয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন না। কারণ আ ইংলিশ আমি ফার্স্টে লাইভের শুরুতেই বলেছি, যদি আপনার কাছে মই থাকে এবং আপনার কাছে আইএলটিএস থাকে, মই থাকলে আপনাকে ভার্সিটি বাছাই করবে এবং আইএলটিএস থাকলে আপনি ভার্সিটি বাছাই করবেন। রাইট। এর উপর মনে হয় না আমার আর এক্সপ্লেইন করার কিছু আছে। নো। আর আপনার খালি হচ্ছে যে মই দিয়ে আপনি ইতালি এপ্লাই করতে পারবেন। এটাই খালি ইতালি। আর আইএলটিএস থাকলে আপনি ২৭ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব দেশে এপ্লাই করতে পারবেন। আপনি খালি ইতালির উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকবেন না।
রাইট। এক্সাক্টলি। তো এটার জন্য সবচেয়ে ভালো আমার সাব্বির মামা আইএলটিএস এসকর্ট আছে। আপনি এখনই ভর্তি হয়ে যান। ঠিক আছে? আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে হচ্ছে হুম, মামা আছে। একদম মামা আমার বললাম না আজকে থেকে ১০-১২ বছর একটা চেনা জানা মামার সাথে আমার। তো হ্যাঁ, আমার মনে হয় না উনি কোনোদিন আমাদের সাথে আমরা একটা জিনিস নিয়ে গেছি উনি আমাদের ফিরাইয়া দিয়েছে। তো আমি বলব সবাইকে যে হচ্ছে আপনারা আসেন, আইএলটিএস করেন। এরপর হচ্ছে আপনার কান্ট্রি চুজ করবেন আপনি। আপনাকে কেন কান্ট্রি চুজ করবে ম্যান? আপনি একটা শিক্ষিত মানুষ। এক্সাক্টলি। এটাই সাজেশন সবাইকে। ভেরি গুড, ভেরি গুড পয়েন্ট মামা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে আমি বলব যে আরো কিছু অপরচুনিটি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব ইনশাআল্লাহ। কোনো না কোনো ডেস্টিনেশন নিয়ে লাইভ সেশন করব ইনশাআল্লাহ। সো আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন এবং মামা তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া এবং তোমার ক্ষেত্রেও একই কথা। আমি বলব যে উদ্দেশ্য নিয়ে আসলে আমরা ইতালিতে আসলাম পড়াশোনার জন্য, তুমি ভালো কিছু করো। আমরা যেন একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারি। আমরা যেন বলতে পারি যে হ্যাঁ, অমুক একজন যে কিনা ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স থেকে আইটি একটা সাবজেক্টে পড়াশোনা করছে, এখনো অমুক জায়গায় আছে। এই বিষয়গুলো যেন আমরা বলতে পারি, আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারি এবং অফ ইনশাআল্লাহ কোর্স মামা, তোমার জন্য ইনশাআল্লাহ। মন থেকে দোয়া, ভালোবাসা সবকিছুই আছে। আর হ্যাঁ, ইনশাআল্লাহ খুব দ্রুত আসবো ইতালিতে। তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আশা ইনশাআল্লাহ করছি জরুরি, সামারেই জরুরি। আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এর ইনশাআল্লাহ। আগে তুমি টুকটাক একটু রান্না-বান্না শিখে রাখো। রান্না-বান্না করে খাওয়াইতে হবে আমাদের। সমস্যা নাই মামা। ইতালি হচ্ছে পাস্তা পিজ্জার যুগ। হ্যাঁ, ওখানে পাস্তা পাস্তা পিজ্জার পিজ্জা জন্য খায়। বেস্ট। সো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ঠিক আছে মামা মামা, তাহলে ভালো সবাইরে থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু জি, আলাইকুম। ঠিক আছে ওকে। মামা। জি, জি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।